অলরাইট, সো দেখেন, ফার্স্ট থিং জিনিসটা আমাদের বোঝা লাগবে সেটা হচ্ছে, হোয়াট ডিড আই ডু, স্টপ সামথিং, এনিওয়ে, ওয়েভ ইজ ডিফাইন্ড এজ দ্য ডিস্টারবেন্স ইন এ মিডিয়াম দ্যাট ইজ রেসপন্সিবল টু ট্রান্সফার, স্ক্রিনে দেখো কথা না, wave is defined as the disturbance in a medium or it is responsible to transfer energy from one point to the other. তো আমাদের ওয়েভস এর ক্লাসিফিকেশন আছে দুই টাইপের, ট্রান্সভার্স ভার্সেস লংজিটিউডিনাল on the basis of the vibration direction, and we can also have mechanical waves and electromagnetic on the basis of the medium. ট্রান্সভার্স ওয়েভে কি কনসেপ্ট হচ্ছে, the source vibration or the medium particle vibration is going to be perpendicular to the direction of energy transfer. এইখানে একটা 90 ডিগ্রি দেওয়া আছে. So if energy is traveling horizontally, particles are going to vibrate vertically. If energy is traveling vertically, particles are going to move horizontally. So there will always be a 90 degree to them. এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। আর ট্রান্সভার্স ওয়েভের যে প্রপার্টিগুলো থাকে সেগুলো আমরা বলেছি ক্রেস্ট, ট্রাফ, হাইস্ট পয়েন্টকে ক্রেস্ট বলি, লোয়েস্ট পয়েন্টকে ট্রাফ বলি। লংজিটিউডাল ওয়েভ ইজ ক্রিয়েটেড বাই কম্প্রেশনস এন্ড রিফ্র্যাকশনস। লংজিটিউডাল ওয়েভের একটা ভিডিও দেখেন, এটা আমি নোটস আমাদের গ্রুপে পাঠিয়ে দিব, ছবি তোলা লাগবে না, ডোন্ট ওয়ারি, বুঝো কি বলতেছি। লংজিটিউডাল ওয়েভের মানে সাউন্ড ওয়েভের টিপিক্যাল মুভমেন্টটা কেমন হয় সেটার একটা অ্যানিমেশন দেখেন। দেখা গেছে? So the source is moving. This black bar is representing the source, which is moving left and right, and and all of these vertical dotted lines are representing layers of atmospheric particles. Without the source, all the layers will be equally spaced. যখন তোমার কোনো disturbance থাকবে না, যখন কোনো sound থাকবে না. When a sound wave is being created, it is continuously producing this kind of waves. সো whenever it is squash, it is producing compression. যে ক্লোজ পার্টগুলো হচ্ছে কম্প্রেশন, এখানে রেড পার্টগুলোকে কম্প্রেশন কম্প্রেশন দেখানো আছে। আর ওয়াইডার পার্ট, দুটো কম্প্রেশন ঠিক মাঝখানে যে পার্টটা আছে যেখানে আমাদের গ্যাপ সবচেয়ে বেশি, যেটা এখানে লেবেল করা হয় নাই, সেই পার্টটা হচ্ছে কি, রিফ্র্যাকশন। সো দিস ইজ হাউ দ্য সাউন্ড ওয়েভ ট্রাভেলস বাই ফ্রম লেফট টু রাইট। আর যদি আমরা একটা প্রোগ্রেসিভ ওয়েভকে যদি নর্মাল ট্রান্সভার্স ওয়েভের জিভ যদি দেখো, দিস ইজ হাউ ইট লুকস লাইক। দেখেন, the source is moving up and down, and the higher regions, these are called the crest, and the lower regions are called the troughs. What I want you to see, if you look at any of the red particles, these particles are not moving left and right. A particular motion শুধু কোন দিকে? Up and down, if you consider on a single particle. But the entire shape of the wave, the crest and the troughs, that is moving left and right. The movement of the wave বলতে আমরা বেসিক্যালি কোন পার্টের মুভমেন্ট বুঝি? পার্টিকুলার মুভমেন্ট বুঝি নাকি ক্রেস্ট এবং ট্রাফের মুভমেন্ট বুঝি? মানে if I say that the wave is traveling forward, does it mean that the particles are moving forward, or does it mean the crests and troughs are moving forward? Exactly. So if you ever to say, if you ever told, or if you ever trying to explain that what does it mean by the term speed of a wave, it would mean the rate of distance covered by the crest, or the rate of distance covered by the trough, or the rate of distance covered by the compression, or rate of distance covered by the rarefaction. So ওয়েভের যে ডেজিগনেটিং বিহেভিয়ার গুলো আছে, রিজনস গুলো আছে, সেগুলো পার সেকেন্ডে কতটুকু লেন্থ কভার করতেছে, সেটা হচ্ছে ওয়েভের স্পিড। পার্টিকুলার মুভমেন্ট ইজ নট দ্য ওয়েভ স্পিড। পার্টিকুলার মুভমেন্ট হচ্ছে পার্টিকুলার স্পিড, বাট ওয়েভের স্পিড বলতে বোঝাবো যে ওয়েভ কত ফাস্ট মুভ করতেছে। এটা একটু লিখেন। কোড ডেফিনেশনগুলো তোমাদের বইতে আছে, নোটসেও যে জায়গায় জায়গায় আছে, যে পার্টগুলো তোমাদের অ্যাডিশনালি বোঝা দরকার সেগুলো আমি লেখাচ্ছি। লিখেন, স্পিড অফ এ ওয়েভ মিনস distance covered per unit time, distance covered per unit time by a crest or trough or compression or rarefaction. একটা জিনিস একটু না বললেই নয়, সেটা হচ্ছে তোমরা দুইটা ওয়ার্ডকে অবশ্যই মিক্স আপ করবো না, although they have a little bit similarity. দুটা ওয়ার্ড হচ্ছে rarefaction আর হচ্ছে কি, refraction। দুটো একই জিনিস না। লংজিটিউডাল ওয়েভের স্প্রেড আপার্ট রিজিয়নটার নাম হচ্ছে rarefaction। refraction হচ্ছে bending of the wave whenever it goes from one medium to the other. বেন্ডিংটা অপশনাল, স্পিড চেঞ্জটা কম্পালসারি। কি বললাম এটা একটু পরে বলছি। এই পার্টটা বুঝা গেছে কিনা সোফার? আচ্ছা,
এর মধ্যে আমাদের যে ডেফিনেশন গুলো লাগবে সেই ডেফিনেশন গুলো কি কি আমরা একটু দেখি। if we go for the source of this GIF, let's হ্যাঁ যা তো অফ করে দিছে নাকি? এতদিন তো ফ্রি ছিল। আচ্ছা, যে জিনিসটা দেখা যাচ্ছে, দেখো এই যে সাউন্ড সোর্স আমাদের টিউনিং ফর্কের মাঝখান থেকে বের হচ্ছে। এই ফিগারটা দেখানোর প্রাইমারি আইডিয়াটা হচ্ছে যে whenever source of sound wave is created, the waves actually spread apart from the source in all radial directions simultaneously, সব দিকে বের হবে, এমন না যে শুধু একদিকে যাবে। বোঝানোর সুবিধার জন্য আমরা একদিকে দেখাই, ঠিক আছে? সো ইট ইজ স্প্রেডিং আউট ইন এ স্ফেরিক্যাল, যে আমি কথা বলতেছি আমার মাউথ থেকে সাউন্ড শুধু তোমাদের দিকে যাচ্ছে ওটা এরকম, ইট ইজ গোয়িং আপ ডাউন লেফট রাইট, মানে সানের রের মতো সব দিকে ছড়াচ্ছে। তার ছোট্ট একটা পোর্শন তোমাদের ইয়ারলোবে গিয়ে শোনা যাচ্ছে, ছোট্ট একটা পোর্শন মাইক্রোফোনে রিসিভ হয়ে অনলাইনে ট্রান্সমিট হচ্ছে। তার মানে ইট ইজ এ হাইলি ইনএফিশিয়েন্ট এনার্জি ট্রান্সফার। তোমার চোখে মুখে কানে চুলে গায়ে মাথার সাইড দিয়ে যে ওয়েভ এনার্জিগুলো সামনে এনার্জিগুলো পাস করতেছে, সেগুলো কোনো কিছু দিয়ে তুমি প্র্যাকটিক্যালি শুনতেছো না। শুনতেছো কতটুকু? যতটুকু তোমার কানের ভিতরে ঢুকতেছে। সো হাইলি ইনএফিশিয়েন্ট। এনিওয়ে, দিস ইজ হাউ ইট লুকস লাইক ইফ ইউ ট্রাই টু লুক এট দ্য স্পিড অফ সাউন্ড, ইট ইজ হাইলি স্লোড ডাউন। সো এটা হচ্ছে আমাদের স্পিকার কোন দ্যাট ইজ মুভিং ফরওয়ার্ড আপ এন্ড ডাউন। আর যদি সামনে থেকে দেখো, ইটস গোনা লুক লাইক দিস। দিস ইজ দ্য সাইড ভিউ, দিস ইজ দ্য ফ্রন্ট ভিউ। বুঝা যাচ্ছে? অ্যান্ড ইফ ইউ শো দিস ইন অ্যান অ্যানিমেশন, দিস হাউ ইট লুকস লাইক। এখানে কম্প্রেশন রিফ্রেশন লেভেল করে দেওয়া আছে। এই যে ব্লু কালারের এই লেয়ারটা দেখানো আছে হচ্ছে বোঝানোর জন্য ওয়ান সিঙ্গেল লেয়ার অফ মিডিয়া। ব্লু কালারের লেয়ারটাকে দেখা যাচ্ছে? ডু ইউ সি দ্য ব্লু লেয়ার? সো ব্লু লেয়ারটা লেবেল করে দেওয়া আছে যে ম্যাক্সিমাম সে কতটুকু মুভ করতেছে। নাও ইফ আই মার্ক উইথ মাই জুম থিং, হ্যাভ এ লুক somewhat around here, about ভালো করে মার্ক করি। অ্যাবাউট এই জায়গাতে হচ্ছে আমাদের ব্লু এর ম্যাক্সিমাম রাইট পজিশন, রাইট? মোস্ট লেফট হচ্ছে আবার এই জায়গায়, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্টটা হবে হচ্ছে সামওয়্যার, এখানে স্ট্রেট লাইন আঁকার অপশন কোথায় আছে? না, আমাদের ইকুইলিব্রিয়াম পজিশনটা হবে হচ্ছে এইরকম একটা জায়গায়, এক্স্যাক্টলি এট দ্য মিডল অফ দ্য টু টার্মিনাল পজিশনস। সো পার্টিকেল যদি মোট মিলে ডানে এবং বামে মুভ করে, তাহলে দুই দিকে সে ইকুয়াল পরিমাণ মুভ করবে। উই সে ইন দিস সিনারিও, আই এম নট জুমিং ইন অর জুমিং আউট, কারণ সে গেছে আমাদের স্কেল মেস আপ হয়ে যাবে। সো জাস্ট একটু খেয়াল করেন, ইন দিস কেস উই সে এইটুকু ডিস্টেন্স ইকুইলিব্রিয়াম থেকে যে কোনো এক পাশে ম্যাক্সিমাম ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা বলি হচ্ছে অ্যামপ্লিচিউড। কি বলি? The maximum distance the oscillating particle covers from its equilibrium in any one direction, either to the right or to the left, either above or below. টোটাল ডিস্টেন্সটাকে আমরা কি বলবো না? অ্যামপ্লিচিউড বলবো না। সো ডোন্ট গেস মেস অফ দ্য আইডিয়া, এই পুরোটুকু কিন্তু অ্যামপ্লিচিউড না, এই পুরোটুকু হচ্ছে ডাবল অফ অ্যামপ্লিচিউড। ইকুইলিব্রিয়াম থেকে যে কোনো এক পাশে টোটাল ডিস্টেন্স হচ্ছে কি? অ্যামপ্লিচিউড। এটা মাথায় রাখেন। আচ্ছা, আর কি কি জিনিসপত্র আমাদের বোঝা লাগবে? আরেকটা অ্যানিমেশন তোমাদেরকে দেখাই। অনলাইন পিপল, আমার কথা বোঝা যাচ্ছে? লামিয়া? Yes, sir. আচ্ছা, কিছু কোশ্চেন থাকলে আমাকে বলো, or if you want me to repeat something also let me know. কি যেন বের করতে চাইলাম? ও আচ্ছা, হ্যাঁ। এই পার্টটা একটু দেখেন। I want you to see this thing very carefully and listen to me what I'm saying. উপরে যে লাইনটা দেওয়া আছে, এটা দেওয়া আছে ওয়াই পজিশন, দিস ইজ বেসিক্যালি রিপ্রেজেন্টিং ডিসপ্লেসমেন্ট। আই এম নট সেইং ডিস্টেন্স, কারণ ডিসপ্লেসমেন্ট আমাদের ইকুইলিব্রিয়াম থেকে উপর দিকে হতে পারে পজিটিভ ডিসপ্লেসমেন্ট, নিচের দিকে হতে পারে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট। পার্টিকেল উপর নিচে দুই দিকে মুভ করবে। সো আই এম সেইং দ্য ভেক্টর কোয়ান্টিটি, নট ডিস্টেন্স। আই এম সেইং ডিসপ্লেসমেন্ট। ওয়াই পজিশন মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইনফরমেশন। এই পাশে কি দেওয়া আছে? এক্স পজিশন। দিস বেসিক্যালি রিপ্রেজেন্টস দ্য ফিজিক্যাল ভ্যারিয়েশন অফ দ্য লেংথ। মানে তুমি যদি অ্যাকচুয়ালি মিডিয়ামের দিকে তাকাও, দিস ইজ হোয়াট ইউ লুক লাইক।
অ্যান্ড ইফ ইউ ফ্রিজ দ্য মিডিয়াম অফ দ্য অসিলেশন মিডিয়াম, মনে করো হচ্ছে এই যে আমাদের ওয়েভের যে জিফটা ছিল, কোনটা এটা, আমরা যদি এটাকে একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে যদি পজ করি, ইফ ইউ ওয়ান্ডার পজ কেমনে করবো, এখানে পজ করার অপশন নাই, বাট আই হ্যাভ ডাউনলোডেড দিস হিয়ার সামওয়্যার, কোথায় যেন আছে, কি হলো আমার মনিটর অফ হয়ে গেল। গুড, এটাকে আমরা পজ করতে পারবো। আচ্ছা, এত বড় হলে আসলে সমস্যা, আমি একটু ছোট করে নেই। অলরাইট, গুড। ইফ আই পজ দ্য মিডিয়াম, দিস ইজ বেসিক্যালি দ্য ফিজিক্যাল ভিউ অফ দ্য মিডিয়াম। ওয়ান টু আন্ডারস্ট্যান্ড, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে ওয়ান ওয়েভ লেন্থ, অথবা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে ওয়ান ওয়েভ লেন্থ, অথবা যদি একটা ফুল সাইন ওয়েভের শেপ জাজ করো বা কোসাইন ওয়েভের শেপ জাজ করো, সেটা হচ্ছে কি ওয়ান ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থের কনসেপ্ট তোমরা মোরলেস বুঝো, এটা শেপ থেকে বোঝা যায়। বাট উই ক্যান কল দিস পার্ট অফ ওয়েভ লেন্থ অনলি ওয়েন দ্য হরিজন্টাল এক্সিস ইজ লেংথ অর ডিস্টেন্স। সো ফিজিক্যাল একটা ওয়েভকে দেখলে তুমি সেখান থেকে ওয়েভ লেন্থ বের করতে পারবা। দ্যাটস ওয়ান টাইপ অফ মিডিয়াম। সো আই এম ট্রাইং টু শো ইউ দিস পার্ট। ইফ আই ড্র এ গ্রাফ of displacement versus distance and the wave looks like this, ওই সিনারিওতে এটুকু হচ্ছে কি ল্যামডা, ডিস্টেন্স থেকে আমাদের লেন্থ আসতেছে। However, sometimes some graphs can also show you displacement versus time. If you wonder what does that mean, let me elaborate that part। এই পার্টটা বোঝানোর জন্য হাউমাউ করতেছি, খেয়াল করেন। এইখানে if you look at this GIF, এই যে এই পার্টটা, I want you to concentrate onto this yellow dot। এই ইয়েলো ডটটার পজিশনটার দিকে কনসেন্ট্রেট করেন, ইট ইজ অনলি গোয়িং আপ অ্যান্ড ডাউন। এই পার্টিকেলটার মুভমেন্টটাকে যদি আমরা উইথ রেসপেক্ট টু টাইম ম্যাথমেটিক্যালি প্লট করি, এই পার্টিকেলটা কিন্তু ডানে যাচ্ছে না, বাট অ্যাট এ সার্টেন ইনস্ট্যান্ট পজিশন অফ টাইম পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে আছে। একটু পরে পার্টিকেলটা এখানে আসে, তারপরে একটু এখানে গেছে, তারপরে এখানে গেছে, তারপরে এখানে গেছে, আবার নিচে নামছে, আবার নিচে নামছে, নিচে নামছে, ইকুইলিব্রিয়াম ক্রস করে আবার নিচে গেছে। সো তুমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পজিশনগুলোকে যদি উইথ রেসপেক্ট টু টাইম প্লট করো, ইউ গোনা আলটিমেটলি এন্ড আপ উইথ এ সাইন কার্ভ লাইক দিস। এই যে ব্লু কালারের যে সলিড লাইনটা দেখতেছো, তার উপর একটা ইয়েলো কালারের জিনিস মুভ করতেছে, দেখতেছো? দিস ইজ দ্য পজিশন। আমি এটাকে একটু সেভ করে নেই। কেন সেভ করছি এখনই বলতে পারবো, দেখাচ্ছি। কোথায় সেভ হলো, হারাই গেছে। Oh no! এই যে পাওয়া গেছে। এইখানে পার্টিকেলটা আছে। সো এখান থেকে এই পর্যন্ত উঠতে তার সময় লাগছে এতটুকু, এই পজিশন তার ডিসিশন হচ্ছে এই জায়গায়। সো দ্যাটস দ্য প্লটেড পয়েন্ট ওভার হিয়ার। দেন ইফ আই ডু ইট ফর অ্যানাদার পোর্শন, আর টু উপরে উঠছে, আর টু সময় পার হয়েছে, সো তার টাইম হচ্ছে এইটুকু। সো ওই পজিশনের জন্য রিলেভেন্ট পজিশনটা হচ্ছে এই জায়গায়। ইফ ইউ প্লট ইট ফর আফটার আ ওয়াইল, এখানে আছে, এখানে। সো তুমি যদি প্রত্যেকটা পজিশন গুলাকে উইথ রেসপেক্ট টু টাইম যদি একটা গ্রাফে প্লট করো, দ্যাটস হোয়াট গিভস ইউ দিস ব্লু লাইন। This blue line is not showing the physical shape of the medium. This blue line is showing you what? The movement information plotted against time. So পার্টিকেলটা উঠানামা করছে এইভাবে, মনে করো হচ্ছে একটা, মনে করো হচ্ছে, হ্যাভ এ লুক, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি জিনিসটা ইজিলি যদি বুঝাই। মনে করো আমার হাতে একটা পেন্সিল আছে, আই হ্যাভ দিস পেন্সিল ইন মাই হ্যান্ড, and this is the tip of the pencil is the particle. My particle is moving up and down, and আমি এখান থেকে একটা পিস অফ পেপারকে এভাবে পুল করতে থাকি। This is the time axis, and this is the movement of the particle. What line do you expect to get out? We're going to expect to get out this sandcap shape. So as time goes on, আমি যদি গ্রাফ প্লট করি, সম্ভব এই শেপটা হতে হবে। কেন এটা নিয়ে এত এত ডিসকাশন দরকার? বিকজ পরীক্ষায় তোমাদের এই ধরনের শেপ কমনলি দেওয়া থাকবে, বাট হোয়াট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল টু অবজার্ভ দ্য এক্স এক্সিস ভ্যারিয়েবল। এই সেম শেপে যদি এক্স এক্সিস ভ্যারিয়েবল দেওয়া থাকে, ইন দ্যাট কেস এইটুকু ডিস্টেন্সকে তখন আমরা আর কি বলতে পারবো না, ওয়েভলেন্থ বলতে পারবো না, এটুকু তখন কি বলতে হবে? টাইম এক্সিস থেকে আসবে হচ্ছে টাইম পিরিয়ড, অ্যান্ড এইটাকে তুমি কেস বলতে পারবে না। You cannot call this crest. You can call this one crest. Now, if you wonder, তাহলে এটাকে কি বলবো? You can say this is the time where the particle was at crest.
ওয়েভের ফিজিক্যাল শেপের একটা লোকেশনকে আমরা কি বলি? ক্রেস্ট বলি। বাট একটা পার্টিকেলের ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনকে আমরা ক্রেস্ট অ্যান্ড ট্রাফ বলি না। একটা পার্টিকেল এই এই যে পার্টিকেল যদি মুভমেন্ট আঁকা হয়েছে, সেই পার্টিকেল টোটাল মুভমেন্টটা মনে করা হচ্ছে এইটুকুর মধ্যে মোট মিলে মুভ করতেছে, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন। তার মধ্যে এটা হচ্ছে ক্রেস্ট পজিশন, এটা হচ্ছে কি ট্রাফ পজিশন। সে ক্রেস্ট পজিশনে ছিল এই জায়গায়, সে ক্রেস্ট পজিশনে ছিল এই জায়গায়, সে ক্রেস্ট পজিশন ছিল এই জায়গায়। সো তার মানে এইটা হচ্ছে t = 0। এইটুকু টাইম পরে সে ক্রেস্টে রিচ করছে একবার, আবার এইটুকু টাইম পরে সে আরেকবার ক্রেস্টে রিচ করছে, আবার এইটুকু টাইম পরে সে আরেকবার ক্রেস্টে রিচ করছে, সো এন্ড সো ফোর্থ। সো ইট ইস রিচিং দ্য ক্রেস্ট পজিশন এট ডিফারেন্ট টাইম ইনস্টান্সেস। সো এই দুইটা গ্রাফ দেখতে একরকমই হলেও দুইটা গ্রাফের ইনফরমেশন একই না। কথা বোঝা যাচ্ছে? আরেকটা জিনিস দেখেন, আই ওয়ান্ট টু সি ওয়ান মোর থিং। ভিডিওটা বের করি। One time period of a movement is when one time period of a amount of time is happens when a oscillating particle, এটা একটু লেখো, ডেফিনিশন লেখেন। one time period one time period is the amount of time within which an oscillating particle reaches the same starting point at t = 0. There's the same starting point at t = 0. The simplification. It is the same starting point at t = 0 from the same direction. From the same direction. এই from the same direction টার্মটাকে আপনারা একটু আন্ডারলাইন করে স্টার মার্ক দিয়ে রাখেন। From the same direction, এই কথাটুকু from the same direction, এই কথাটা কেন বুঝা লাগবে? ইয়েস, আচ্ছা ভুল হতে পারে, বললে আমার পরে ক্লাসে কারেক্ট করে দেবো। তুমি তোমার মতো করতে থাকো। আচ্ছা প্রমাণ দেখেন, I want to see all of you to see one thing. I'm gonna pause this at a time instance. মনে করেন হচ্ছে আমি এইখানে স্টপ করছি। ওকে, এই পার্টিকেলটা কারেন্টলি আছে কোথায়? ইকুইলিব্রিয়ামে। এই পার্টিকেলটা কারেন্টলি তার এক্স্যাক্টলি ইকুইলিব্রিয়ামে আছে। গো ইন হুইচ ডিরেকশন ইউ ক্যানট সি ইট বিকজ ইট ইস এ ফ্রোজেন ওয়েভ। কিভাবে জাজ করতে হবে সেটা আমি একটু পরে শিখাবো। ইফ ইউ অ্যালাউ দ্য টাইম টু গো অন, ইউ সি দ্যাট দিস পার্টিকেল ইজ গোনা স্টার্ট টু গো ডাউন। একটা টাইম পিরিয়ড কমপ্লিট করার জন্য পার্টিকেলটাকে এখানে আসতে হবে, এবং এই ইনস্ট্যান্টে তার যে ভেলোসিটি ডিরেকশন, ওই ডিরেকশনে আসতে হবে। Have a look. If I unpause the thing, it is moving in which direction? Downwards. So if I allow time to go on, right about there, the particle has reached the same starting position. But did it reach the same position from the same direction? So এক time period এখনো পার হয় নাই। You have to allow the motion. So if you allow the motion, right about there, এইটুকু মুভমেন্ট হচ্ছে ওয়ান টাইম পিরিয়ড। যেখান থেকে শুরু করছে, যে ডিরেকশন থেকে শুরু করছে, ওই পজিশনে ওই ডিরেকশন থেকে সিরিজ করতে হবে। দ্যাটস ওয়ান টাইম পিরিয়ড। আচ্ছা, এখন ইন্টারেস্টিং একটা পার্ট খেয়াল করেন। আই এম গোনা মার্ক টু লাইন্স ফর ইউ সো দ্যাট ইটস ইজিয়ার ফর ইউ টু সি ইউজিং দ্য জুম লাইন। ক্রেস্টটা আছে কোথায়? এই জায়গায়, রাইট? ওয়েভের ক্রেস্টটা কোথায় আছে? এখানে আছে না? খেয়াল করো, এক্স্যাক্টলি আফটার ওয়ান টাইম পিরিয়ড পর এই এই ক্রেস্টটা ট্রাভেল করে কতটুকু দূরে যায়? সরি, ক্রেস্টটা এখানে নাই, ভুল আঁকছি আমি, মাই ব্যাড। আই এম গোনা রেজ দিস। ফিজিক্যাল ওয়েভের ক্রেস্টটা কোথায় আছে বলেন তো? এই যে এইখানে, এই ওয়্যারটা মুভ করতেছে না? ওয়্যারের ফিজিক্যাল মুভমেন্ট তো এই জায়গায়। সো ওয়্যারের ফিজিক্যাল ওয়েভটা আছে হচ্ছে এই জায়গায়। I wanted to see how much distance does this crest shape moves in this direction in one time period. To আস্তে আস্তে খেয়াল করেন। I'm going to unpause this. ক্রেস্ট এখান থেকে এখানে গেছে, দেখছো? আরো সরছে, আরো সরতেছে। এই ক্রেস্টটা এক্স্যাক্টলি এখানে চলে গেছে না? স্ক্রিনের বাইরে চলে গেছে না? So do you see that this entire wave moved by exactly 1 lambda? কারণ এখন এই পজিশনে আবার একটা কি চলে আসছে? ক্রেস্ট চলে আসছে। তাহলে
in the same duration of time within which one time period amount of time is passed, the wave covers how much distance? 1 lambda. আবার খেয়াল করেন, আমি পুরোটা প্লে করতেছি, জাস্ট হ্যাভ এ লুক। যতটুকু সময় পার্টিকেল একটা ফুল অস্ত্র কমপ্লিট করতেছে, হরিজন্টালি একটা ওয়েভ ওয়ান ওয়েভলেন্থ ক্যারেক্টার আছে। এটা একটু বোঝা কষ্ট, কারণ এখানে আমাদের ফুল জিনিসটা নাই। আমি তোমাদেরকে ডিফারেন্ট একটা অ্যানিমেশন দেখাই, হুইচ ওয়াজ ওভার হিয়ার। হ্যাভ এ লুক এট দিস ওয়ান। এই যে এটা, এটা একটু দেখেন। I'm gonna count. Let's consider for the red particle. Let's get rid of the drawing. এই পার্টিকেলটা দেখেন। I'm gonna call my time period for this case when the particle is at the top. Okay? T equals to 0. T equals to T. কেসটা ঠিক ওয়ান অফ মুভ করছে না? আমার কথা কি বুঝতেছ? I'm not sure what is happening to my PC. It is being switched off every once in a while. Can is there a loose connection somewhere? একটু পর পর মনিটর অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখেন, I'm going to play this over here. I cannot slow it down because GIFs cannot be slowed down, at least within my operation. এই পার্টটা দেখেন। Let's consider this particle when it is at the crest. I'm going to start counting from there, right about there. Particular crest আছে না? I'm going to make this particle go all the way down and reach all the way up. I want you to see how much does this crest moves to the right. কতটুকু মুভ করছে? এক্সাক্টলি ওয়ান ওয়েভলেন্থ। দেখা গেছে? বুঝাচ্ছি কি বলতেছি? If you wonder কেন এটা হাওমা করতেছে, because this is how it's going to happen. You should remember that frequency of a certain particle is given by 1 by time period. এটা তোমরা পড়ছো। All right? In t time, the wave covers lambda distance. T time এ cover distance কত? Lambda distance. তাহলে in one time বা unit time এ cover distance কত হবে? Lambda over t. ইউনিট টাইমে কাভার ডিস্টেন্সের ডিফল্ট ডেফিনিশনটাই হচ্ছে কি? স্পিড। এখান থেকে যদি 1/t-টাকে আলাদা করে লিখি, I can write f lambda. এই হচ্ছে আমাদের v equals to f lambda derivation process. So take ওটা হচ্ছে in one time period the wave covers how much distance? 1 lambda distance. এটা একটু লিখে রাখেন, স্টার মার্ক দিয়ে লিখেন। In one time period duration of time, in one time period duration of time, wave covers 1 lambda distance. ঠিক আছে? আচ্ছা, এরপরে যে পার্টটা বোঝা লাগবে সেটা হচ্ছে এরকম। এই যে ইকুয়েশনটা আমরা লিখলাম, এই ইকুয়েশন নিয়ে আমি এখন ডিটেলস আলাপ করতেছি। তোমার ফ্রিকোয়েন্সি ডেফিনিশন বুঝো, নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস ইন ইউনিট টাইম, টাইম পিরিয়ড বুঝো, অ্যাম্পলিটিউড আলাপ করছি, ওয়েভলেন্থ আলাপ করছি, স্পিড আলাপ করছি। সো ডেফিনিশনগুলো প্রাইমারিলি ডান। লেটস কাম টক অ্যাবাউট আদার স্টাফস। এই যে ইকুয়েশন আছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এখানে আমাদের মোট মিলে ভ্যারিয়েবল আছে কয়টা? 3টা। Because there are three different variables over here,
we can produce proportionality relationships, direct proportional or inverse proportionality, taking two variables at a time. But তুমি যখন দুইটা ভ্যারিয়েবলকে নিয়ে প্রপোর্শনালি লিখবা, থার্ড ভ্যারিয়েবলটাকে কনস্ট্যান্ট ধরতে হবে। থার্ড ভ্যারিয়েবল বিকমস ইউর প্রপোর্শনালি কনস্ট্যান্ট। সো আই ক্যান রাইট লাইক দিস। এই ইকুয়েশন থেকে আমরা যেই প্রপোর্শনালিগুলো পাই সেটা হচ্ছে ভি ক্যান বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ল্যামডা ইফ এফ ইজ কনস্ট্যান্ট। দেখো তো এটা বুঝো কিনা। We can also write V should be directly proportional to frequency if lambda is constant. And I can write F is inversely proportional to lambda if V is constant. And কথা হচ্ছে এই পার্টগুলোর ফিজিক্যাল মিনিং আমরা কিভাবে বুঝবো, এটা একটু ভালো করে খেয়াল করেন বলবান। Important part for you to understand is that the frequency of a certain wave exclusively depends on the source. একটা সোর্স থেকে একটা ওয়েভ বের হয়ে যাওয়ার পর তুমি যাই করো না কেন, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন, ডিসপারশন, হোয়াট এভার ইউ ডু, তার ফ্রিকোয়েন্সি কোনোদিন কি হবে না, চেঞ্জ হবে না। ওকে, সো ফ্রিকোয়েন্সি এফ ডিপেন্ডস অন সোর্স। স্পিড of a wave depends on type and medium. এই কথাটার মিনিং তোমাদেরকে বুঝাই। If you consider air এর সাউন্ড ওয়েভের স্পিড হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 350 মিটার্স পার সেকেন্ড ইন আরটিপি, মানে 25 ডিগ্রি সেলসিয়াস যদি হয়। আর যদি 0 ডিগ্রি সেলসিয়াস ধরো তাহলে 336। ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ দিস নাম্বার, বাট আই এম জাস্ট টেলিং ইউ। টেম্পারেচারের সাথে সাউন্ডের স্পিডের একটা কি আছে, রিলেশনশিপ আছে। টেম্পারেচার বাড়লে পার্টিকলস ক্যান মুভ ফাস্টার, দে ক্যান ট্রান্সফার দ্য এনার্জি ফাস্টার টু দ্য নেবারিং পার্টিকলস, দ্য ওভারঅল স্পিড অফ দ্য ওয়েভ ইনক্রিজেস। এটা একটা ডিফল্ট রিলেশনশিপ। বাট ইফ ইউ চুজ, লেটস সে আমাদের রুমের টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টিউনিং ফর্ক ইউজ করলাম। একটা টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি হচ্ছে মনে করো 100 হার্টস, আরেকটা টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি হচ্ছে মনে করো 200 হার্টস, আরেকটা টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি হচ্ছে মনে করো 350 হার্টস। ঠিক আছে, থ্রি ডিফারেন্ট টিউনিং ফর্কস, উই আর গোয়িং টু ভাইব্রেট দেম, অল অফ দেম ইন দ্য এয়ার অফ দিস রুম। তাহলে মিডিয়াম সবগুলোর এফ এর জন্য কি সেম। তার মানে এই সাউন্ড ওয়েভের দ্য টাইপ অফ ওয়েভ দ্যাট ইজ ফিক্সড, দ্যাট ইজ সাউন্ড, দ্য মিডিয়াম দ্যাট ইজ অলসো ফিক্সড, দ্যাট ইজ এ ফিক্সড টেম্পারেচার, দ্যাট ইজ এয়ার, not water, not glycerin, not of different temperature, identical medium and the same type of weight। তার জন্য ভিটা সবসময় কি হবে, সেম হবে। তো তুমি যদি ফ্রিকোয়েন্সি বেশি দাও তাহলে তোমার ওয়েভলেন্থ কি হবে, কমে আসবে। এই যে দেখো এফ প্রপোর্শনাল টু 1/λ। সো এই দুইটা সোর্সের মধ্যে ফ্রিকোয়েন্সি ডাবল না, তার মানে এটার ওয়েভলেন্থ যদি ল্যামডা হয় তাহলে এটার ওয়েভলেন্থ হওয়ার কথা λ/2। দেখো এটা এটা ফ্রিকোয়েন্সি কত লিখছি, 100 হার্টস। এটা ফ্রিকোয়েন্সি কত লিখেছি, so this is double the frequency, f proportional to 1/λ। So if frequency has to be doubled, lambda has to become half, because they are inversely proportional। চেঞ্জ ফ্যাক্টরটা কি হবে, উল্টা যাবে। একইভাবে এটাকে নিয়েও কাজ করতে পারবা। Lambda, on the other hand, does not have any exclusive dependency. Lambda is defined by the choice of f and v. v-টাকে ডিফাইন করবে কে, মিডিয়াম অ্যান্ড টাইপ অফ দ্য ওয়েভ। ইফ ওয়ান স্যার টাইপ অফ দ্য ওয়েভ ভ্যারিয়েশন কি হতে পারে, মনে করো এয়ারে আমাদের সাউন্ড ওয়েভের স্পিড হচ্ছে 350 মিটার পার সেকেন্ড, বাট এয়ারে আমাদের লাইট ওয়েভের স্পিড কত, 3 into 10 to the power 8। So these are two different type of waves going through the same medium but can have different speeds. So v equals to epsilon ইকুয়েশনের জন্য ল্যামডাটা ডিফাইন হবে হচ্ছে এই ভি আর এফ এর চয়েসের উপর। তুমি যদি একই মিডিয়ামের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ করো তাহলে ল্যামডা এফেক্টেড হবে। আবার যদি একই ফ্রিকোয়েন্সির ওয়েভ তুমি ডিফারেন্ট ডিফারেন্ট মিডিয়ামে ইউজ করো, মনে করো আমরা এই, শুনো, 100 হার্টসের এই যে ফ্রিকোয়েন্সি সোর্সটা আছে এটাকে যদি আমরা একবার ওয়াটারে প্লেস করি, একবার এয়ারে প্লেস করি, একবার সয়াবিন অয়েলে প্লেস করি, এই সবগুলো ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট মিডিয়ামের জন্য ল্যামডার ভ্যালু ডিফারেন্ট হবে, ভি এর ভ্যালু ডিফারেন্ট হবে। বাট ওই সিনারিওতে এই রিলেশনশিপটা কাজ করবে। ফ্রিকোয়েন্সি ইজ কনস্ট্যান্ট ইফ ইউ ইউজ দ্য সেম সোর্স ইন ডিফারেন্ট মিডিয়াম, ভি ক্যান বি proportionately bigger or smaller in comparison with lambda or vice versa। যে মিডিয়ামে ল্যামডা বড় হবে সেই মিডিয়ামে ভিও কি হবে, বেশি হবে। যে মিডিয়ামে ল্যামডা কম হবে সেই মিডিয়ামে ভিও কম হবে। এই পার্টটা বুঝা গেছে। আচ্ছা, এইখান থেকে অনেক ম্যাথস করা যায়, অনেক টাইপের ইকুয়েশন টিকুয়েশন আছে, এগুলা প্র্যাকটিস করার সময় তোমরা পরে দেখবা। আচ্ছা, এরপরের পার্টটা হচ্ছে যেটা বুঝা লাগবে তোমাদের এই ওয়েভস চ্যাপ্টারে ডিফারেন্ট পার্ট অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামস এর ইউজগুলো আছে। পরীক্ষা আছে না এগুলো, আছে। এই টেবিলটা মুখস্থ করা লাগবে। দের ইজ এ ডেজিগনেটেড টেবিল ফর দিস, তোমরা হরের বই উল্টালেও পাবা,
নোটসেও পাবা, বা তোমাদের ক্লাসে হয়তো লেখাও থাকতে পারে, আই এম নট শিওর, বাট দের ইজ ফিক্স ইউজ ফর দিস। যেমন গামা রেডিয়েশন, আমি একবার বলে যাচ্ছি, সো ইউ ক্যান ইভেন্চুয়ালি ট্রেস ফ্রম দ্য লেকচার ইফ ইউ নিড। গামা রেডিয়েশনের সবচেয়ে কমন ইউজ হচ্ছে রেডিওথেরাপি, টু কিল ক্যান্সার সেলস বাই রেডিওথেরাপি। আর একটা কমন ইউজ হচ্ছে টু ফাইন্ড আউট ক্র্যাকস ইন মেটাল পিসেস। সো ইফ ইউ হ্যাভ হিউজ লাম্প অফ মেটাল, মনে করো তুমি আহ, বিশাল একটা মেটালের একটা লাম্প তুমি ব্লাস্ট ফার্নেস থেকে বের করছো, ইউ নো হোয়াট আ ব্লাস্ট ফার্নেস ইজ, যেখান থেকে হচ্ছে আয়রনকে স্মেল্টিং করা হয়, মানে আয়রনের ওর থেকে আয়রনকে এক্সট্রাক্ট করা হয় যেই ডিভাইসটা দিয়ে, তার নাম হচ্ছে ব্লাস্ট ফার্নেস। তো মনে করো ব্লাস্ট ফার্নেস থেকে আমরা আয়রনকে বের করছি, তো ইউ হ্যাভ হিউজ চাঙ্ক, ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট ইজ দেয়ার এনি ক্র্যাক ইন দ্য আয়রন পিস, ইউ ক্যান ডু দ্যাট mechanism by using a gamma radiation. X-ray সবচেয়ে কমন ইউজ হচ্ছে টু টেক পিকচার্স অফ human bodies or other things to look inside. The reason X-ray can do this is because it can be more absorbed by the bones, but can penetrate easily through flesh and soft tissues, skin, flesh, fat. এগুলোর ভেতর দিয়ে খুব ইজিলি পাস করতে হবে, বাট বনে অ্যাবজর্ব হবে। সো whenever you do this, you get a black and white image. এক্স রে আরেকটা কমন ইউজ হচ্ছে ফর এয়ারপোর্ট স্ক্যানার্স। এয়ারপোর্ট স্ক্যানিং আমরা কি ইউজ করি? এক্স রে বিম ইউজ করি। আল্ট্রাভায়োলেট রে সবচেয়ে কমন ইউজ হচ্ছে উই ক্যান ইউজ আল্ট্রাভায়োলেট রে ফর সিকিউরিটি মার্কার্স। না, দ্যাটস নট দ্য মোস্ট কমন ইউজ। আল্ট্রাভায়োলেট সবচেয়ে কমন ইউজ কোথায়? সানবেডে ইউজ করা হয়। আল্ট্রাভায়োলেটের আরেকটি পারপাস হচ্ছে টু প্রডিউস ভিটামিন ডি আন্ডার আওয়ার স্কিন, উই নিড দ্য ইউভি ফর দ্যাট, বাট টু মাচ এক্সপোজার ইজ ব্যাড। আর আরেকটা আছে হচ্ছে আল্ট্রাভায়োলেট দিয়ে আমরা সিকিউরিটি মার্কার ইউজ করি। সিকিউরিটি মার্কারের ডিসটা বলতেছে, there are certain inks which you cannot see by visible light, but if you send ultraviolet light to it, it is going to. My monitor is dying out. I don't want to buy a new monitor right now. মনিটর বাবার অফ হয়ে যাচ্ছে। কেবলের সমস্যা নাকি কিসের সমস্যা? ওকে। কি বলছিলাম? আল্ট্রাভায়োলেট রে। আচ্ছা, ভিজুয়াল লাইটের সবচেয়ে কমন ইউজ হচ্ছে ভিজুয়াল লাইট ক্যান বি ইউজ ফর ভিউশন, ভিজুয়াল লাইট ক্যান বি ইউজ ফর ফটোগ্রাফি। ভিজুয়াল লাইটের আরেকটা কি পারপাস? আচ্ছা, ভিজুয়াল লাইটের আরেকটা কি পারপাস হচ্ছে পার্ট অফ দ্য ভিজুয়াল লাইট ক্যান বি ইউজড ইন দ্য অপটিক্যাল ফাইবার্স। Infrared rays is সবচেয়ে common purpose হচ্ছে it can be used, the heat energy that we receive from the sun is 100% heat energy received from the sun is comes to us in the infrared variation. So all sorts of heat energy that is electromagnetic wave is necessary infrared. We can also use infrared radiations for remote controls for household purposes, not for drone, TV remotes. শর্ট রেঞ্জের জন্য আমরা যে রিমোটগুলো ইউজ করি সেগুলো টিপিক্যাল সিগন্যালগুলো হচ্ছে ইনফ্রারেড। দ্য রিজন উই প্রেফার টু ইউজ ইনফ্রারেড বিকজ ইনফ্রারেড ইজ বেসিক্যালি হিট রেডিয়েশন, সো এটা কারো চোখে পড়লে, কানে পড়লে কোনো রকম ড্যামেজ হবে না। But if you use some other variation, you can be susceptible for bigger damages. Then we have microwave. Microwave সবচেয়ে prominent use হচ্ছে it is used for all sorts of telecommunication. সেলফোন কমিউনিকেশন বলো, টেলিভিশন বলো, তোমার হচ্ছে আমাদের যে ব্লুটুথ আছে, ব্লুটুথ, হ্যাঁ ব্লুটুথ, ব্লুটুথ করে মাইক্রোওয়েভ, হ্যাঁ মাইক্রোওয়েভ বলছি না? হ্যাঁ ব্লুটুথ বলো, তারপর হচ্ছে ডাব্লিউ ল্যান বলো, ওয়াইফাই বলো, এগুলো সবগুলোরই কমিউনিকেশনের কোর পার্টটা হচ্ছে কি? মাইক্রোওয়েভ চ্যানেল। লাস্টে আছে হচ্ছে কি মাইক্রোওয়েভ পরে? রেডিও ওয়েভ। রেডিও ক্যান বি ইউজ ফর রেডিও কমিউনিকেশন। সো এটা একটা ফুল লিস্ট আছে, এটা তোমার এই প্রিন্ট আউটের মধ্যে পাবা, এখানে দেওয়া আছে, আমি তোমাদের নোটসে পাঠিয়ে দিব, ওখান থেকে এই জিনিসটা মুখস্থ করা লাগবে। কোশ্চেনে আসে যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, 1 2 3 4 দিয়ে তোমাকে চারটা ডিফারেন্ট ইউজ বলে দিচ্ছে, দুইটা ভুল দুইটা কারেক্ট, তো তোমাকে ফিগার আউট করে বাই করতে হবে যে কোন দুইটা কারেক্ট কোন দুইটা ভুল। বুঝা যাচ্ছে?
Then they can also ask a specific question that which of the following part of the electromagnetic spectrum is used for airport scanners? You're to be able to pick up the correct option. They can also ask you like this, that which of the following is a appropriate use for the ultraviolet part of the infrared spectrum? চারটা ডিফারেন্ট ইউজ বলে দিছে তোমার প্রপার্টিস। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। গামা রেজের একটা কমন পারপাস আছে, সেটা হচ্ছে মেডিকেল স্টেরিলাইজেশন। So if you want to sterilize, man, kill all the bacteria and the germs, specifically for metal equipments, scissors, scalpels, blades, etc., ওইটার জন্য আমি ইউজ করতে হচ্ছে গামা। But if you're trying to sterilize, let's say, non-metallic equipment, for example, dress, PPE, gloves, এটার জন্য নর্মালি আমরা ইউজ করি হচ্ছে ইউভি। বুঝা যাচ্ছে? কারণ হচ্ছে ইউভি উইল নট পেনিট্রেট থ্রু দ্য মেটাল। ইফ ইউ ওয়ান্টার, স্যার দুই টাইপের কেন, সবগুলোর জন্য গামা ইউজ করা যায় না? সবগুলোর জন্য গামা ইউজ করা যায়, ইটস অল বয়েলস ডাউন টু কস্ট। ইউভি প্রডিউস করা লেস কস্টলি, গামা প্রডিউস করা মোর কস্টলি। এইটুকু হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের ডিসকাশন শেষ, অ্যাপার্ট ফ্রম রিপল ট্যাঙ্ক। রিপল ট্যাঙ্কে কিছু ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামগুলো ঠিক মতন আঁকতে পারতে হয়। এই ডায়াগ্রামগুলো আঁকার কিছু টেকনিক তোমাদেরকে দেখাইতেছি, খেয়াল করেন। লেট মি আস্ক ইউ দিস কোশ্চেন ডিফারেন্টলি। এইসব ছবি তোমাদের স্কুল ক্লাসে পড়াইছে? দিস ইজ রিপল ট্যাঙ্কের টপ ভিউ। So if you wonder what am I talking about, let me show you. Ripple tank is basically a device that can help us to observe different type of wave that is being created. টিপিক্যাল একটা রিপল ট্যাঙ্কের একটা সিম্পলিফাইড ভার্সন এখানে দেখানো আছে। এই ইমেজটা আমি আস্তে ধীরে বুঝাই দিচ্ছি তোমাদেরকে, খেয়াল করেন। What we have over here is a glass tray. It's basically an aquarium type of thing, but very thin, height অনেক কম, চ্যাপ্টা ট্রের মতো। Over here we have water medium, and using a stand and clamp we have hanged a certain oscillating mechanism that is connected with the power supply. এই পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এই মোটরটাকে একটা আনইভেন ম্যাস ইউজ করে ভাইব্রেট করাবো। এই যে দেখো এখানে একটা চাঙ্ক অফ দা একটা অ্যাশ কালার জিনিস লাগানো আছে না, দেখতেছো? দ্যাটস অ্যান আনইভেন ম্যাস। তার মানে যখন জিনিসটা আনইভেন ম্যাসকে ঘোরানোর চেষ্টা করবে, সে অটোমেটিকলি কি করবে? ভাইব্রেশন দেবে। দিস ইজ বেসিক্যালি হাউ আওয়ার সেল ফোনস ভাইব্রেট অ্যাজ ওয়েল। দেয়ার ইজ আ মোটর দ্যাট ভাইব্রেটস অ্যান্ড দ্যাট গিভস আস দ্য সেন্স অফ ভাইব্রেশন। কতটুকু ফাস্ট এই জিনিসটা ঘুরবে সেটা ডিপেন্ড করবে আমাদের এই উডেন প্ল্যাঙ্কটা, যেটাকে অসিলেটিং প্যাডেল বলা হয়েছে, এটা কত ফাস্ট উঠানামা করবে। সো যদি এটাকে তুমি বেশি হাই ফ্রিকোয়েন্সি দাও, তাহলে তোমার এখানে অনেক তাড়াতাড়ি উঠানামা করবে, ওয়েভলেন্থ অনেক কম হবে, ঘন ঘন ওয়েভ প্রডিউস হবে। যদি স্লোলি উঠানামা করো, তাহলে লম্বা লম্বা ওয়েভলেন্থে ওয়েভ প্রডিউস হবে। সো ফ্রিকোয়েন্সি কমা দিলে কি হবে? ওয়েভলেন্থ বাড়বে। ফ্রিকোয়েন্সি বাড়া দিলে ওয়েভলেন্থ কমবে। দ্যাটস দ্য বটম লাইন। এই ভিউ, এই ওয়েভগুলার টোটাল চেহারাগুলাকে যদি আমরা উপর থেকে দেখি, দেন উই ক্যান কাম অ্যাক্রস দিস কাইন্ড অফ সিনারিওস। দিস ইজ দ্য টপ ভিউস অফ দ্য রিপল ট্যাঙ্ক। বুঝা যাচ্ছে? এখন দেখেন রিপল ট্যাঙ্কে অ্যাকচুয়ালি কি হইতেছে। আহ, প্রথম যে জিনিসটা আমাদের বোঝা লাগবে, সেটা হচ্ছে whenever you are trying to draw the refraction in a ripple tank for a fixed water, আমি এই তিনটা ফিগার সাইমালটেনিয়াসলি বুঝাই। আই হাই, লেট মি কপি দিস পিকচার ম্যান। খেয়াল করেন পোলবান, দেখো, what I'm trying to show you is the scenario for refraction. রিফ্র্যাকশনের কি কনসেপ্ট হচ্ছে এরকম, এই সিনারিতে দেখতে হচ্ছে আমাদের ওয়েভলেন্থ গুলো গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে, রাইট? রিফ্র্যাকশনের জন্য আমাদের জিনিসটা মনে রাখা লাগবে যে ইন এ রিপল ট্যাঙ্ক, shallow medium gives you slower waves. Have a look at the spelling similarities. এটা দিয়ে মনে রাখবা, which would necessarily mean deeper medium gives you what?
কথা বোঝা যাচ্ছে? এখন তুমি চিন্তা করতে পারো স্যার শ্যালো মিডিয়াম আর ডিপের মিডিয়াম আমরা প্রডিউস করবো কিভাবে? লেট মি শো ইউ। কনসিডার দিস ইজ দ্য সাইড ভিউ অফ এ রিপল ট্যাঙ্ক। রিপল ট্যাঙ্কের মধ্যে অরিজিনালি আমাদের এই হাইট পর্যন্ত ওয়াটার ছিল। লেটস কনসিডার দ্যাট ব্লু। আমি এই পার্টটুকুকে লাইট ব্লু দিয়ে ফিল আপ করে দিচ্ছি, মনে করো এই পর্যন্ত আমাদের ওয়াটার দেওয়া ছিল। ঠিক আছে? এই ওয়াটার সারফেসে থ্রু আউট দ্য আমাদের ওয়াটার থিকনেস হচ্ছে সেম, সো ইজ দ্য সেম ডেপথ। তার মানে এই মিডিয়ামটা হচ্ছে একটা ইউনিফর্ম মিডিয়াম। এই মিডিয়ামে কোথাও স্পিড কম বেশি হবে না, সব জায়গায় স্পিড কি হবে? সেম হবে। এখন লেটস সে আমরা ওয়াটার মিডিয়ামকে মেস আপ করার জন্য বা এক্সপেরিমেন্ট করার জন্য একটা মেটাল ব্লক বা একটা গ্লাস ব্লক, গ্লাস ব্লকটাকে মনে করো আমি পার্পল দিয়ে আঁকতেছি, একটা গ্লাস ব্লক এনে এখানে হাফ ওয়েতে এখানে সাবমার্শ করে দিলাম। আই ক্যানট ডু দিস প্রপারলি বিকজ আই ডিডন্ট ড্র দ্য ইয়েস। আচ্ছা আসো, মনে করেন এই পার্টটুকুতে আমি একটা গ্লাস ব্লককে সাবমার্শ করেছি। ইট মাইট বি ডিফিকাল্ট ফর টু সি, দাঁড়া আমি এটা ঠিক মতো আঁকতেছি, এক মিনিট। I'm gonna fill this up with this color. দেখা যাচ্ছে কি? কম দেখা যাচ্ছে, অন্য কালার দিলে ভালো হবে। কি কালার দিব? ওকে। আচ্ছা মনে করো আমরা এই কালারের একটা গ্লাস ব্লক দিলাম। তার মানে এই গ্লাস ব্লকটা দিলে জিনিসটা হবে কি, আমাদের এই পার্টটা হবে হচ্ছে ডিপার মিডিয়াম, আর এই পার্টটা হবে কি? তার মানে এখান থেকে এখানে ওয়েভ যখন ট্রাভেল করবে এখানে গিয়ে ওয়েভ স্লো হয়ে যাবে। ওয়েভে কিন্তু অ্যাম্পলিটিউড কমবে না, কমবে কি? ওয়েভ লেংথ। Very important. So if you're trying to draw a horizontal view of this medium, that is supposed to look like this. কই জানি গেল? সার্ভিটা কোথায় গেল? এই যে ঘটনা ঘটা হচ্ছে এরকম ভাবে, দেখতেছো? The wavelengths come in and as they hit the medium they become slowed down. এই যে দেখো, এখানে ওয়েভলেন্থ অনেক বড়, এখানে ওয়েভলেন্থ অনেক ছোট আসছে, তার এটা বড় করে দেখাই, নাইস নাইস ইমেজ। বুঝা যাচ্ছে কি? উপরটা কি ফাস্টার মিডিয়াম, নিচেটা কি? তো স্লো হয়ে যাওয়ার জন্য তার ডিরেকশন কি হয়ে গেছে? স্লাইটলি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এনিওয়ে, আমি যেটা দেখা যাচ্ছিলাম সেটা একটু আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। Where did the side view go? এই যে পাইছি, এই যে এটা খুঁজতেছিলাম আমি। হ্যাভ এ লুক। এই ফিগারটা দেখেন। Whenever water is traveling from a certain section to another section, এখানে আমাদের ডেপথ বেশি, এখানে ডেপথ কম। Do you see that? Is there any change in the amplitude? Where do you see that change? Only in the wavelength. স্টুডেন্টদের খুব কম মিস্টেকটা হচ্ছে কিরকম, তারা যখন লেফট টু রাইট ওয়েভ আঁকতে যায়, মনে করো তোমাদের কোশ্চেন ওয়েভ দেওয়া আছে হচ্ছে এইটুকু সাইজের, তারা এই পাশে যখন হচ্ছে ওয়েভ ফ্রেকশন আঁকবে, আঁকার সময় অ্যাম্পলিটিউডটাকে ছোট করে ফেলায়। অ্যাম্পলিটিউডটা ছোট করা যাবে না, ওয়েভ হ্যাভ টু জাস্ট স্কোয়াশ টুগেদার। আচ্ছা এটা হচ্ছে একটা পার্ট। আচ্ছা এই সিনারিওতে জিনিসটা হচ্ছে, ডু ইউ সি দ্যাট দেয়ার ইজ এ গ্র্যাজুয়াল ড্রপ অফ দ্য ওয়েভলেংথ? দিস উড মিন তোমার ডেপথ কমতেছে এবং গ্র্যাজুয়ালি আরো শ্যালো হচ্ছে। দিস ইজ ওয়ে শ্যালো দেন দিস ওয়ান, অ্যান্ড দ্য শ্যালোয়িং ইজ হ্যাপেনিং গ্র্যাজুয়ালি। দিস ক্যান হ্যাপেন, this figure can happen if you have a scenario like this. This is your side view of the ripple tank. এটা ছিল অরিজিনাল ওয়াটার লেভেল, বাট তুমি যে গ্লাস ব্লকটা দিছো সেই গ্লাস ব্লকটা হচ্ছে এই শেপের, রেড। তাহলে এখান থেকে এখানে উপরে ওঠার সময় আস্তে আস্তে কি হবে? গ্র্যাজুয়ালি চেঞ্জ হবে। আর এই যে চেঞ্জটা দেখতো সেটা হচ্ছে এইরকম এটার জন্য, যে এই বর্ডারে এসে হঠাৎ করে কি হয়েছে, চেঞ্জ হয়েছে, এবং সেই চেঞ্জটা থ্রু আউট দ্য ফার্দার পার্ট সেমই আছে। মানে এইখানে যাওয়ার সময় হঠাৎ করে শ্যালো হয়েছে, বাট এখানে আর ফার্দার শ্যালো হয় নাই, দ্যাট শ্যালো হ্যাজ বিন কন্টিনিউড। এই দুই ফিগারের পার্থক্য বোঝা গেছে?
আর এই ওয়েভগুলোকে যদি আমরা একটু অ্যাঙ্গেলে পাঠাই, দেখো একটা জিনিস খেয়াল করেন, whenever we are having এই সবগুলো সিনারিও কিন্তু রিফ্লেকশন। ওয়েভ ইজ ট্রাভেলিং ফ্রম ওয়ান মিডিয়াম টু দ্য আদার মিডিয়াম, ডিপার ইন্টু শ্যালোয়ার মিডিয়াম ফর দিস কেসেস। এইখানে কিন্তু আমাদের কোনো রকম ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, হচ্ছে? কেন ডিরেকশন চেঞ্জ হচ্ছে না বলেন তো? বিকজ দ্য ইনসিডেন্ট ওয়েভ ইজ পারফেক্টলি পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। আমাদের ভ্যারিয়েশন, আমাদের দুটো মিডিয়ামের যে বাউন্ডারি, বাউন্ডারির সাথে আমাদের ইনসিডেন্ট ওয়েভের অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তোমরা কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং রিফ্লেকশন অ্যাঙ্গেল বুঝো? এই অ্যাঙ্গেলগুলো কার সাথে বানাইতে হয়? নর্মালের সাথে। ইফ দ্য ওয়েভ ইজ কামিং ইন ভার্টিক্যালি, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল উইথ দ্য ভার্টিক্যাল? 0 ডিগ্রি। তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, তাহলে রিফ্লেকশন অ্যাঙ্গেল কত হতে হবে? 0 ডিগ্রি হইতে হবে। তার মানে দ্য ওয়েভ ইজ নট গোনা চেঞ্জ ডিরেকশন। সো ভার্টিক্যালি ফল করলে ওয়েভের কোনো কি হবে না, ডিরেকশন চেঞ্জ হবে না। বাট whenever the wave is coming at some angle, এই যে একটু আগে যেটা দেখালাম, এখানে দেখাই, কই, এই যে এটা, এই যে একটা সার্টেন নন জিরো অ্যাঙ্গেলে আসতেছে, তখন তোমার ওয়েভের ওভারঅল অ্যাঙ্গেলটা কি হবে? কমে আসবে। মেক সেন্স? সো এই দুই সিনারিওতেই রিফ্লেকশন হচ্ছে। দি ওয়েভ ইজ হ্যাভিং স্পিড চেঞ্জ ইন বোথ অফ দিস কেসেস, বাট একটাতে আমাদের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, আর একটা ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। এই ফিগারগুলো পরীক্ষায় আঁকতে আসলে আপনাদের যে কি পার্টটা হচ্ছে, এক্সামিনার যেই পার্টটার উপর বেস করে তোমাদের মার্কস দিবে, খেয়াল করেন, এইখানে যতটুকু ওয়েভলেন্থ প্রিন্ট করে দেওয়া আছে, তোমার এই পার্টের ওয়েভলেন্থগুলো তার থেকে সিগনিফিকেন্টলি কম হতে হবে। প্লাস অল অফ দিস লাইন্স হ্যাভ টু বি পারফেক্টলি প্যারালাল টু ইচ আদার। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ফর দ্যাট। এই দুটো জিনিস ফিগার করতে পারলে তোমার ফুল মার্কস পাওয়া। ঠিক আছে? ইফ ইউ ওয়ান্ডার প্যারালাল আঁকার বুদ্ধি কি, প্যারালাল আঁকার বুদ্ধি হচ্ছে রুলার দিয়ে ডট দিয়ে নেওয়া। সো ইউ হ্যাভ দ্য এমটি স্পেস ওভার হিয়ার। কোশ্চেনে তোমাকে হচ্ছে এই রেফারেন্সগুলো দিয়ে দিছে, তারপর বললো হচ্ছে এখানে আমাদের একটা গ্লাস ব্লক আছে, এই গ্লাস ব্লকের অন্য পাশে রেফারেন্স কেমন হবে আঁকো। তুমি রুলার দিয়ে মেজার করবা হচ্ছে এই গ্যাপটুকু কত আছে। দেন ইউজিং এ রুলার ইউ গোনা গিভ স্মলার ডিস্টেন্স ডটস ওভার হিয়ার। চারটা দিলাম, এই পাশে চারটা দিলাম। Then you simply join them with a ruler perfectly like this. Do not try to draw parallel lines by eye. চোখের আন্দাজে আঁকলে তোমরা কখনোই পারফেক্ট প্যারালাল আঁকতে পারবা না এবং ফুল মার্কস পাওয়া যাবে না। বুঝছো কি বলছি? সো এই ডিস্টেন্স যদি 5 মিলিমিটার হয়, তোমরা এখানে 3 মিলিমিটার দূরে দূরে ডট দিলা, 0, 3, 6, 9 এমন করে ডট দিলা, তারপর সবগুলোকে হরিজন্টালি অ্যাড করে দিলে ড্রয়িং কমপ্লিট। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের রিপল ট্যাঙ্কের ডায়াগ্রাম নিয়ে আলোচনা। তোমরা অনেক বোর্ড, তোমরা কি পড়তে চাও? হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট স্টাফ। লেটস টক অ্যাবাউট দ্যাট। রিফ্রেক্টিভ ইন্ডেক্স, এটা নিয়ে তোমাদের জ্ঞান আছে। আমি কয়েকটা কি পার্ট দেখা দিচ্ছি। রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশনটা কি মনে আছে? সাইন বাই সাইনার। আর এটাকে যদি আমি কথায় বলি, ইট সাউন্ডস লাইক দিস: ইট ইজ দ্য রেশিও অফ সাইন অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড সাইন অফ রিফ্লেকশন অ্যাঙ্গেল। সাইন অফ কথাটা দুইবারই বলা লাগবে, একবার বললে ডেফিনেশন হয় নাই। হিয়ার মি আউট। Refractive index, let's say I'm labeling this with n, it is given by sin I divided by sin r. ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে, তুমি যদি ডেফিনেশনে এটাকে এভাবে বলো দ্যাট ইট ইজ দ্য রেশিও অফ সাইন অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড রিফ্লেকশন অ্যাঙ্গেল, তখন সেই রেশিওটা হয়ে যাবে এরকম: সাইন আই ডিভাইড বাই আর। এটা বলা যাবে না, দুইবারই সাইন অফ কথা দুইবার বলতে হবে, এই ভুলটা যাতে না হয়। আচ্ছা, এটা খুবই সিম্পল জিনিস। এটার নর্মাল ফিগারটা দেখতে হচ্ছে এরকম: ইউ হ্যাভ দিস থিং, দিস ইজ দ্য মিডিয়াম বাউন্ডারি, দিস ইজ দ্য নর্মাল, ইনসিডেন্ট ওয়েভ ইজ কামিং দিস ওয়ে, রিফ্লেক্টেড ওয়েভ ইজ গোয়িং দিস ওয়ে, দিস ইজ ইয়োর আই, দিস ইজ ইয়োর আর। সো এখানে আমরা রিফ্লেকটেন্স বের করতে পারবো। আচ্ছা, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই রিফ্লেক্টিভ ইন্ডেক্সটা কোন মিডিয়ামের রিফ্লেক্টিভ ইন্ডেক্স, উপরটা না নিচেরটা? দ্যাট ইউ ডু নট নো। ডু ইউ? মনে করো এটা হচ্ছে মিডিয়াম এ, এটা হচ্ছে মিডিয়াম বি। এই যে রেশিওটা বের করলা, এই রেশিওটা কি এ মিডিয়ামের রিফ্লেক্টিভ ইন্ডেক্স না বি মিডিয়ামের রিফ্লেক্টিভ ইন্ডেক্স? এটা হচ্ছে বি মিডিয়ামের রিফ্লেক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে? মোস্ট অফ দ্য কেসেস তোমরা যে এক্সাম্পল গুলা পড়ছো বা স্কুলে যে জিনিসটা দেখাইছে, আমার স্টুডেন্টদের যে জিনিসটা দেখাই, সেটা হচ্ছে, লেটস সে দিস ইজ এয়ার, দিস ইজ গ্লাস। খুব কমন এক্সাম্পল। সো আমাদের যে লাইটটা যখন এভাবে এসে এভাবে বেন্ড করবে, অ্যান্ড দিস আর দ্য অ্যাঙ্গেল, এখানে হচ্ছে আই, এখানে হচ্ছে আর। ঠিক আছে? ইনসিডেন্ট রে এটা, রিফ্লেক্টেড রে এটা, রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস। গ্লাসের ভ্যালু হচ্ছে সাইন বাই সাইন আর। এখন তোমাদেরকে আমি একটা ইজি টু রিমেম্বার ফর্মুলা বলতেছি, খেয়াল করেন। Let's say I did not specify that any of this medium is air or glass. I'm just giving you a general figure. This is your boundary. This is your normal. This is medium A. This is medium B. ভ্যারিয়েবল গুলো খেয়াল করেন।
I'm telling you that one beam of light is coming this way. This angle is x. The wave is traveling this way. This angle is y. এই সিনারিওতে তোমার এই ফিগারটা যেমন ট্রু, মার্ক মাই ওয়ার্ডস, এই ফিগারটা তুমি পাবা কখন? তুমি যদি এদিক থেকে একটা লাইট সোর্স সেট করো, রাইট? হোয়াট ইফ আই সেট আপ এ লাইট সোর্স এক্স্যাক্টলি অ্যাট দিস লোকেশন এইমিং দিস ওয়ে? তখন কি হবে? এক্স্যাক্টলি হুবহু সেম প্যাথওয়েটাই আবার রিভার্স হবে না? হওয়ার কথা কিনা? বুঝতেছো আমার 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 ডিসিশন কি বোঝাচ্ছে? So if the light rays could go from A to B, vice versa, it could follow the same path while going from B to A. Don't you think that X and Y could be vice versa incident and reflection angle? It could be. And তাহলে কথা হচ্ছে যখন আমি রিফ্লেক্টিভনেসের ফর্মুলা লিখবো, কোনটাকে উপরে লিখবো কোনটাকে নিচে লিখবো? Do I write sin X on the top or do I write sin Y on the top? That's what I'm trying to teach you. Have a look. No matter how the figure looks like, no matter what is the direction of the light ray, no matter what is the direction of the light ray, তুমি যে মিডিয়ামে রিফ্লেক্টিভনেস বের করবা সেই মিডিয়ামে ইনফরমেশন যাবে ডিনোমিনেটরে। এটা আমি গুছাই লিখে দিব, আর একটু স্ক্রিনে দেখেন। ইফ ইউ আর ট্রাইং টু ফাইন্ড, তোমার কোশ্চেনের ফিগার রেডটাও দেওয়া থাকতে পারে, ব্ল্যাকটাও দেওয়া থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য রিফ্লেক্টিভনেস অফ মিডিয়াম বি, দ্যাট রেশিও ইজ গোনা লুক লাইক সাইন এক্স বাই সাইন ওয়াই। অলসো মনে করো এই মিডিয়ামে আমাদের লাইটের স্পিড হচ্ছে মনে করো সি এ। সি ইজ দ্য টিপিক্যাল সিম্বল ইউজ ফর স্পিড অফ লাইট। এই মিডিয়ামে স্পিড অফ লাইট হচ্ছে মনে করো সি বি। That ratio can be also written as CA by CB. Because frequency of light would be same for both the medium, that ratio can be also written as lambda A divided by lambda B. If you wonder lambda A lambda B কোথা থেকে আসলো, আমি চাইলে এখানে ওয়েভফ্রন্টস রাখতে পারি। এইটুকু গ্যাপ হচ্ছে কি ল্যামডা এ, আর এখানে ওয়েভফ্রন্ট যদি আঁকি আরো ক্লোজার, এই গ্যাপটুকু হচ্ছে কতটুকু? ঘটনা বুঝছেন? From this same thing, you can also write another equation. You can choose to write the equation for refractiveness of medium A. Medium A refractiveness লিখতে হলে কি ইকুয়েশন কিরকম হবে? Sin y by sin x equals to CB divided by CA equals to lambda B divided by lambda A. মনে রাখা জিনিসটা হচ্ছে তুমি যে মিডিয়ামের রিফ্রেকটিভনেস বের করতেছো তার সমস্ত প্রপার্টিস গুলো কোথায় যাবে? ডিনোমিনেটরে যাবে। এটা হচ্ছে মনে রাখার ব্যাপার। যে মিডিয়াম রিফ্রেকটিভনেস বের করতেছো তার সমস্ত প্রপার্টিস গুলো ডিনোমিনেটরে যাবে। এটা যাতে ভুল না হয়। এটা ভুল না করলে আপনার রিফ্রেকটিভনেসের ম্যাথে জীবনে আটকাবেন না। ইট ডাজ নট ডিপেন্ড আপন what is the direction of light. Do not try to define the incident and reflection angle by the direction of light. বুঝা যাচ্ছে? এই ফিগারটা একটু কপি করে নেন, ইকুয়েশন গুলো একটু কপি করে নেন, এটা লাগবে। মানে ওই পুরোটাই কোনো লেভেলিং না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন, বাবা আন্দাজে লিখেন না, আমার হ্যান্ডরাইটিং খারাপ আই নো, সো প্লিজ আস্ক মি টু ওয়ান্ট মি টু রিড আউট এনি টাইম। ওই গ্যাপটা হচ্ছে ল্যামডা এ, ল্যামডা সাবস্ক্রিপ্ট এ, ওই গ্যাপটা হচ্ছে ল্যামডা সাবস্ক্রিপ্ট বি। দেখো এখানে না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। Like God, I don't know this.
সমস্যা ঝামেলা করতেছে? সময় দাও, মানুষ সমস্যা দাও। বয়স হচ্ছে 11 বছর। 11 বছর। একটা সময় ইসি হয়ে যাবে, তাই তো? এখন শেষ, এখন শেষ। You will press the button and pull it to the other end. তুমি ফিরে আসবো বাংলা। শেষ হয়েছে? মাঝখানে আরেকটা মেয়ে আছে না? ওর নাম লামিয়া। লামিয়া না আমিয়া? না, ওই যে একই কালারের ড্রেস পরে আসে যে। অনেক কথা বলবে। ওটা কি লামিয়া? না। অবশ্যই না, না। ও কি স্কলাস্টিকার? তুমি কোন স্কুলে? আচ্ছা। ওই যে থামার নোটস ছিল, ওই টিচারটার নাম কি? আমিকা। নাম বলে দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা প্রমাণ দেখো, এটা গেল, এই ফর্মুলা লেখা গেল, এরপর আমাদের রিফিউটিভনেসের ঝামেলা শেষ। তোমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কনসেপ্ট বুঝো? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কনসেপ্ট বুঝো? আচ্ছা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে আমি ছোট্ট একটা জিনিস বলতেছি, খেয়াল করেন। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নর্মালি সিম্পল জিনিস, বাট একটা জিনিসই মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল দ্যাট ইজ অলওয়েজ ক্রিয়েটেড ইনসাইড দ্য স্লোয়ার মিডিয়াম। আই সে ইট এগেইন, ইট ইজ অলওয়েজ ক্রিয়েটেড ইন দ্য স্লোয়ার মিডিয়াম। ইফ ইউ ওয়ান্ডার কেমনে মনে রাখবো, মনে রাখার বুদ্ধি হচ্ছে এরকম। এটা মনে করেন এয়ার, এটা মনে করেন গ্লাস। এক্স্যাক্টলি স্লোয়ার মিডিয়ামের ভেতরে যে যেই অ্যাঙ্গেল থাকলে আমাদের আলটিমেটলি এয়ার মিডিয়ামের অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। Now you need to understand, faster medium is always going to have a bigger angle, and slower medium is always going to have a smaller angle. That's the whole idea of refractive index, right? তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা অবশ্যই থাকতে হবে কোন মিডিয়ামে? ফাস্টার মিডিয়াম। সো ছোট দেন, স্মলার দেন 90 ডিগ্রি অ্যাকিউট অ্যাঙ্গেলে থাকতে হবে কোথায়? স্লোয়ার মিডিয়াম। সো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল উইল অলওয়েজ বিলং ইন হুইচ মিডিয়াম? ইন দ্য স্লোয়ার মিডিয়াম। সেটা লাইটকে এদিক থেকেও পাস করতে পারে, অথবা লাইটকে এদিক থেকেও আসতে পারে, দুইভাবে হইতে পারে। এই অ্যাঙ্গেলের নাম হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। অ্যান্ড আমি যদি থিটা ক্রিটিক্যাল, তোমাদের থিটা সি, তোমাদের লেখা হচ্ছে সি দিয়ে, শুধু সি দিয়ে লিখে, আই ডোন্ট নো ওয়াই। আমি থিটা সি দিয়ে লিখি, কারণ সি দিয়ে হচ্ছে আবার স্পিড অফ লাইট মিন করে। সো আইডিয়াটা হচ্ছে এরকম, আমরা যদি এই সিনারিওতে রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস বের করতে চাই, দ্যাটস গোনা লুক লাইক সাইন 90 ডিভাইড বাই সাইন থিটা সি।
right? So reference can be somewhat sometimes written as 1 divided by sine of critical angle. এই ইকুয়েশন দিয়ে অনেক ম্যাথ আসে, সিম্পল ম্যাথ, 2 মার্কের জন্য। ফর্মুলা লিখবা, ভ্যালু বসাবা, 3s এর আনসার লিখবা, ডান। আরেকটা জিনিস হচ্ছে অফ আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি কোনো সময় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় হয়, দেন উই হ্যাভ এ ভেরি স্পেসিফিক থিং হ্যাপেনিং। এটার নাম কারো মনে আছে? Yes, it's called total internal reflection. Total internal reflection happens to be one of our allowed acronym in physics syllabus. Allowed acronym যেমন হচ্ছে মনে করো কেই, এটা একটা অ্যালাউড অ্যাক্রোনিম। তুমি তোমার একটা ডিসক্রিপটিভ আনসারের মাঝখানে কে ফুল স্টপ ই ফুল স্টপ লিখলে এক্সামিনার তোমাকে এর জন্য মার্কস কাটবে না। ইট ইজ আন্ডারস্টুড দ্যাট ইজ কাইনেটিক এনার্জি, জিপি, কেই, ইএমএফ, পিডি, একইভাবে টিআইআর, এটা একটা অ্যালাউড অ্যাক্রোনিম। তুমি একটা ডেসক্রিপটিভ কোশ্চেন লিখতেছো, তার মধ্যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন পুরোটা না লিখে বা একবার পুরোটা লিখলা, তারপর প্রত্যেকবার ক্যাপিটাল টি ক্যাপিটাল ক্যাপিটাল দিয়ে লিখলা, তাহলে তোমার লেখার ভলিউম, এফোর্ট, টাইম সবই বাঁচবে। বুঝা যাচ্ছে? ইটস অ্যান অ্যালাউড অ্যাক্রোনিম। সো টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কি আইডিয়াটা হচ্ছে, ইটস ইজ টোটাল। টোটাল মানে হচ্ছে whenever TIR happens, no light is absorbed onto the air medium. 100% light is reflected back to the glass medium on the inside surface of the glass. That's why we call it internal. Important part, this will always produce much better reflection than a mirror. This will always produce a way better reflection than mirror. কারণ মিররে যখন আমাদের লাইট রিফ্লেক্ট হয়, আমাদের রিফ্লেকশন সারফেসে, মিরর সারফেস যে লেয়ার সিলভার সারফেস আছে, সেখানে কিছু না কিছু লাইট এনার্জি সবসময় কি হয়, অ্যাবজর্ব হয়। দ্য ইমেজ ইজ অলওয়েজ সিগনিফিকেন্টলি লেস ব্রাইট দেন দ্য অবজেক্ট। কারণ কিছু এনার্জি কি হয়েছে, আমাদের লেয়ারে অ্যাবজর্ব হয়ে গেছে। বাট যদি তুমি টিআইআর দিয়ে একটা সার্টেন ইমেজ দেখো, তোমার এই প্রবলেম হবে না। What do I mean by this? Let me show you an example. আচ্ছা, দেখেন, নর্মাল একটা পেরিস্কোপ হচ্ছে লেফটেরটা, আর রাইটেরটা হচ্ছে প্রিজম দিয়ে বানানো পেরিস্কোপ। হ্যাভ এ গুড লুক। লেফট সাইডের প্রিজমে আমাদের দেওয়া আছে মিরর। মিরর মিরর প্লেস করুন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখানে দেওয়া আছে মিরর। লাইট ইজ কামিং ওভার হিয়ার, ভেরি somewhat absorbing this medium. Usually over here, so তুমি এখান থেকেও এই টপিকে দেখতে পারো। পেরিস্কোপের পারপাস কি জানো? To avoid crowd or to save your head. If you're in a scale, exactly, somebody is sort. So if you're in a people field, PF field, you are seeing times the match, you cover in the crowd, use a periscope. If you're in a battlefield, also some sort of field, then use a periscope so that you do not get shot by the sniper. You're in the trench, you're looking from inside the trench and you're looking like that. Okay? Because you can spare periscope, but you cannot spare head. You want to one. Those are it was all the physical periscope. But it looks like that we have the same structure over here, but if you have a 40-degree prism set person. And we've chosen the material of this prism, uh, glass or some sort of plastic or maybe some sort of polycarbonate structure. And our material I want to choose is tar critical angle value 40 degree থেকে কম। কি বললাম? কি বললাম? মনে করেন আমাদের একটা সার্টেন প্রিজমের মধ্যে, আমি এখানে আগে নর্মালি তোমাদেরকে এঁকে দেখাই। এটা মনে করো একটা ট্রায়াঙ্গুলার প্রিজম। ট্রায়াঙ্গুলার এখানে ভালো, হ্যাঁ ভালো ট্রায়াঙ্গেল আঁকার অপশন আছে। এই যে এটা মনে করো একটা ট্রায়াঙ্গুলার প্রিজম। এই প্রিজমের এদিক থেকে লাইট ঢুকতেছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, কারণ ইনসিডেন্ট অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সো ঢোকার সময় কোনো রকম বেন্ড হয় নাই। Light is slowing down, but it's not changing direction because we're making sure it's perfectly 90 degree. It falls over here. এখানে যখন সে ফল করবে, এটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার। এই অ্যাঙ্গেলটা কত হওয়ার কথা? 45 হওয়ার কথা না? বাই জিওমেট্রি। বুঝতেছ? ধরেন এটা হচ্ছে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এখানে যদি 45 হয়, তাহলে এটা 45 হওয়ার কথা, এটা নেওয়া হলে এখানে 45 হবে। করসপন্ডিং অ্যাঙ্গেলের কনসেপ্ট। নাও এটা যদি 45 হয়, and we want the reflection to happen at 45 degree incident angle so that the light ray is gonna fall perfectly vertically downwards, right? And falls over here 0 degree, comes out at 0 degree as well.
তার মানে হচ্ছে তোমার টিআইআর হওয়ার জন্য 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার টিআইআর হইতে হবে, তার মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল কি হতে হবে? ছোট হইতে হবে। দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল শুড বি স্মলার দেন দ্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল ওভার হিয়ার। তুমি এই পার্টটা বুঝো নাই, বুঝছো কি? বুঝাচ্ছি আমি, খেয়াল করেন। আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার কি রিকোয়ারমেন্টটা কি? দ্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল, লেটস সে দিস ইজ দ্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল ফর ওভার হিয়ার, ফর টিআইআর, incident angle should be bigger than critical angle. Or in other words, critical angle should be smaller than the incident angle. এই সিনারিওতে আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত? 45। তার মানে এই গ্লাস প্রিজমের ম্যাটেরিয়ালটা এমনভাবে চুজ করতে হবে, অতটুকু অপটিক্যালি ডেন্স হইতে হবে বা স্লো হইতে হবে, যাতে করে আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু কি হয়? < 45 ডিগ্রি হয়। তাহলে তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি পাবা? রিফ্লেকশন পাবা। যদি সেটা না হয় তাহলে লাইট বিম কি হবে? এখানে এসে হিট করলো, তাহলে দেখা গেলো এদিক থেকে রিফ্লেক্ট করে বের হয়ে গেছে, তাহলে তো তোমার রিফ্লেকশন হলো না। বুঝা যাচ্ছে? সো দ্য চয়েস অফ দ্য ম্যাটেরিয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা এই সিনারিও যে কাজটা করছি, এরকম দুইটা প্রিজম সেট করছি। এখান থেকে একটা রিফ্লেকশন হচ্ছে, এখান থেকে একটা রিফ্লেকশন হচ্ছে। আলটিমেটলি ইউ ক্যান সি ওভার হিয়ার দিস ইমেজ দ্যাট ইউ সি অফ দ্য সেম অবজেক্ট দ্যাট ইজ ওভার হিয়ার অর অন দ্য সেম অবজেক্ট অন দ্য লেফট। এই ইমেজের থেকে এই সিনারিওতে তোমার অবজেক্টটা আরো মাচ মোর ব্রাইটার দেখা যাবে, বিকজ দ্য লাইট ইজ অ্যাবজর্ব লেস। বুঝা যাচ্ছে? সো কস্টলি যত ইকুইপমেন্ট আছে সবগুলো জায়গাতে রিফ্লেকশনের জন্য আমরা ইউজ করি কি? প্রিজম। আমরা রিফ্লেকশনের জন্য প্রেফারেবলি মিরর ইউজ করি না। যেমন তোমরা তো বাইনোকুলার চেনো, বাইনোকুলার চেনো? এই যে দেখেন, প্রিজমেটিক বাইনোকুলার that comes in, falls over here, reflects over here, falls over here, reflects over here, and then falls over here. You might wonder, কি দরকার স্ট্রেট হলে কি সমস্যা? Isn't that a very obvious question? স্ট্রেট হলে কি সমস্যা? বলতেছি, the way we understand the physical distance of a certain object is by observing two slightly different images seen by both of our eyes. আমি তোমাদেরকে আমার ডান চোখ দিয়ে যেরকম দেখতেছি, বাম চোখ দিয়ে একটু ডিফারেন্ট দেখতেছি। দুইটা চোখের পজিশন একটু কি সেপারেটেড। ব্রেনে গিয়ে যখন এই দুটো ইমেজ একটার উপর একটা ফল করতেছে, কম্বাইনলি ফ্রম দ্যাট ইনফরমেশন আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়া অফ ডেপথ। যে তুমি কাছে আসো, তুমি আর একটু দূরে আসো, তুমি আর একটু দূরে আসো, এটা আরো কাছে আছে, এই যে ইনফরমেশনটুকু আমি পাচ্ছি, দিস ইজ হ্যাপেনিং ডিউ টু দ্য সুপার ইম্পোজিশন অফ দ্য টু ডিফারেন্ট স্লাইটলি ডিফারেন্ট ইমেজেস প্রডিউস অন দ্য টু ডিফারেন্ট আইস। এই জিনিসটা হওয়ার জন্য চোখ দুটার ডিস্টেন্স কি হওয়া দরকার? দূরে থাকা দরকার। ইফ আই হ্যাড অনলি ওয়ান আই ওভার হিয়ার, দেন আই উড নট হ্যাভ ডেপথ পারসেপশন। সো তুমি যদি একটা সিঙ্গেল টেলিস্কোপ ইউজ করো, মনে করো যে স্নাইপারের যে স্কোপটা থাকে, দ্যাটস এ সিঙ্গেল সিলিন্ডার, you cannot have depth perception from there. You have to understand depth perception from your experience. সো দূরের অনেক বড় একটা জিনিসকে তুমি যদি প্রপারলি দেখতে চান, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ দ্যাট সেম থ্রি ডাইমেনশনাল ইমেজ ক্রিয়েট ইন ইউর হেড, দোজ টু আই পিসেস হ্যাজ টু বি রিলি ফার অ্যাপার্ট। নর্মাল চোখ দিয়ে মনে করো তুমি 10, 20, 15, 20 মিটার দূরে একটা জিনিস দেখতেছো, বাট বাইনোকুলারে তুমি মনে করো 2 কিলোমিটার দূরে একটা জিনিস দেখতেছো। তো 2 কিলোমিটার দূরে ডিস্টেন্সের জন্য তোমার স্কোপের ডিস্টেন্স আরো কি হওয়া দরকার? ছড়ানো হওয়া দরকার। ওই জন্য বাইনোকুলারের আইপিস গুলো কোথায় অনেক ওয়াইড হয়, বাট আলটিমেটলি ওগুলো তো বেন্ড করে তোমার চোখে ঢুকতে হবে, কারণ তুমি তো আর চোখগুলোকে খুলে এখানে বসাতে পারবা না। ওই জন্য আমাদের ল্যাট্রিগুলোকে কি করতে হচ্ছে? বেন্ড করতে হচ্ছে। তো এই প্যাচ যদি একবার বেন্ড হবে, এই প্যাচ যদি একইভাবে বেন্ড হবে, মোট মিলে উই গানা সি এ মাচ বেটার ইমেজ। আইডিয়া বুঝে গেছে? নেক্সট। হুম, বুঝি নাই বলো। হ্যাঁ হ্যাঁ, আই লেভেল দিয়ে দেখতেছি, বাট আমার চোখ দুটো তো হচ্ছে এই জায়গায়, বাইনোকুলার আইপিস গুলো থাকবে, মানে বাইনোকুলার যে যে জায়গাতে বাইনোকুলার আইপিস বলতে হচ্ছে যে এই দুটো পার্টকে আমরা আইপিস বলি। আর না, এই দুটো পার্টকে আইপিস বলি, এই দুটোকে বলে হচ্ছে কি যেন, এই দুটো পিসের নাম ভুলে গেছে। এই দুটো জিনিস দিয়ে হচ্ছে যেগুলো হচ্ছে অবজেক্ট দিকে এম করা থাকে, দোজ টু থিংস আর সিগনিফিকলি ফার অ্যাওয়ে ডিস্টেন্স। সো আমি যখন এমনি করে ধরবো, আমার এই দুটো থাকবে হচ্ছে এইখানে আর এইখানে। সো এই ডিস্টেন্সটা আরো বেশি হলো, সো দূরের জিনিসের জন্য আমার থ্রি ডাইমেনশনাল অবজারভেশনটা আরো ইজিয়ার হবে। আবার অনেক যদি বেশি করে দাও, তখন দেখা যাবে তোমার ব্রেন এটা প্রসেস করতে পারবে না, বিকজ দ্যাট ওয়ে দ্য টু ইমেজেস আর গোনা বি টু ফার অ্যাপার্ট অ্যান্ড ইউ গোনা হ্যাভ এ মেসড আপ ইনফরমেশন। এনিওয়ে, সো এটা হচ্ছে আমাদের প্রিজমের একটা পারপাস। টোটাল রিফ্লেকশনের আলাপ শেষ।
এরপরে যে জিনিসটা আমাদের আছে সেটা হচ্ছে লাইটের রিফ্লেকশন গুলো, রিফ্লেকশনে তোমরা মিরর, আচ্ছা, হাউ টু ড্র মিরর ইমেজ এটা একটু দেখেন। মিরর ইমেজ আঁকতে পারো? I'm gonna break it down into very small pieces. মিরর ইমেজ, প্লেন মিরর ইমেজের আমাদের প্লেন লেখা দরকার। হাউ টু ড্র প্লেন মিরর ইমেজ। প্লেন মিরর ইমেজের একটা কি প্রপার্টি হচ্ছে, উই ক্যান, প্লেন মিরর ইমেজে কয়েকটা প্রপার্টি আলাপ করতেছি। আগে প্রপার্টিগুলো বুঝেন, তারপর আমি আপনাদেরকে প্রপারলি এঁকে দেখাবো। এটা মনে করো একটা মিরর। লেট মি জাস্ট ইউজ সাম জিওমেট্রি। লেটস সে, লেটস সে দিস ইজ এ মিরর। ওকে, এই মিররের সামনে এই জায়গাতে আমাদের একটা অবজেক্ট আছে। তুমি এইটার ইমেজ আঁকতে যাচ্ছ। কি হয়, এখান থেকে আমাদের একটা লাইট রে আসে, যেটার জন্য এখানে একটা কি আঁকতে হয়, নর্মাল আঁকতে হয়, ইকুয়াল অ্যাঙ্গেল মেজার করে এটাকে রিফ্লেক্ট করতে হয়। আর একটা ডিফারেন্ট লাইট রে মিরর উপর যে অন্য যে কোনো জায়গায় এখানে ফল করতে হয়, এখানে নর্মাল আঁকতে হয়, এখান থেকে এটাকে আবার আবার রিফ্লেক্ট করতে হয়। এই দুইটা রিফ্লেক্টেড লাইট রেজ হুইচ আর ডাইভার্জেন্ট, যদি এদেরকে পিছনের দিকে এক্সটেন্ড করো উইথ জিওমেট্রিক লাইন্স, দে গোনা ক্রস এট আ সার্টেন পয়েন্ট, রাইট? এই পয়েন্টটাকে আমরা বলতেছি এই অবজেক্টের ইমেজ। কথা হচ্ছে এটা পারফেক্টলি আঁকা নিয়ারলি এ নাইটমেয়ার। কারণ তুমি যখনই পোর্ট্রেটে দিয়ে এখানে অ্যাঙ্গেল আঁকবা, তুমি এক্স্যাক্টলি পারফেক্ট অ্যাঙ্গেল আঁকতে পারবা না। আস্ক মি ওয়াই। বিকজ প্রোটেক্টরের স্মলেস্ট ডিভিশন হচ্ছে 1 ডিগ্রি। তোমার এখানকার অ্যাঙ্গেলটা যে এক্স্যাক্টলি 35 ডিগ্রি হচ্ছে তুমি কি শিওর? 35.2 হতে পারে, 35.7 হতে পারে, বাট তুমি কি এখানে এক্স্যাক্টলি 35.2 বা 35.7 আঁকতে পারবা? ইউর লিমিটেড টু দ্য ইন্টিজার ভ্যালুস। তোমার তোমার অ্যাঙ্গেলগুলো অল্প বেশি কম বেশি কি হবে, ভুল হবেই। সো এই পয়েন্টটা পারফেক্টলি ইমেজ আমাদের আঁকা টেকনিক্যালি পসিবল না, বাট উই ক্যান ওয়ার্ক অ্যারাউন্ড দ্য প্রবলেম। ওয়ার্ক অ্যারাউন্ড দ্য প্রবলেম আইডিয়াটা হচ্ছে এরকম, প্লেন মিরর ইমেজে কিছু প্রপার্টি আছে। এক নম্বর প্রপার্টি যেটা আমরা আলাপ করছি, হ্যাভ এ ভেরি গুড লুক, অবজেক্ট ডিস্টেন্স ফ্রম দ্য মিরর আর ইমেজ ডিস্টেন্স ফ্রম দ্য মিরর, এটা আমার পারফেক্ট হয় নাই। এই দুটো লাইন সবসময় কি হয়, সেম হয়। And if you join the object position and the image position with a straight line, this is always a perfect 90 degree. এই দুটো জিনিস ভালো করে মাথায় সেট করেন। Object distance is equal to image distance, and the adjoining line cuts the mirror at a perfect 90 degree. Why is this gonna help you? This is how you should draw to draw a perfect figure. আমি এখানে আবার আঁকতেছি, খেয়াল করেন। This is the mirror. The object is over here. You're gonna use your protractor and your ruler to draw a perfect horizontal line over here. Okay? And then measure equal length on both sides and erase the rest of the part. Immediately, you're going to label this O, you're going to label this I, and then make this light ray slightly dotted. If you want, এর সাইডে ডটেড বানানোর দরকারটা কি? ডটেড বানানোর কারণটা হচ্ছে যাতে করে তুমি এক্সামিনারকে বুঝাতে পারো that you did nothing over here. Once you have found out this position, you have already figured out the image position. Now you just have to complete this figure for eye wash. eye wash বুঝো? মানে বাকিটুকু জাস্ট তোমাকে জিওমেট্রিক্যালি একে কমপ্লিট করা লাগবে। কিভাবে কমপ্লিট করবো দেখেন, I'm going to draw one ray from this object position onto the mirror at any location. Then I'm going to hold my ruler across, let me use a different color. I'm going to hold my ruler across this point and this point and join these two sides with a dotted line and extend this one with a solid line. এই আমার একটা রে আঁকা হয়ে গেল। সো আমি এটাকে এক্সটেন্ড করে ওটা আঁকি নাই, এটাকে ডিফাইন করাবো, এটাকে আঁকছি। সো ইট ইজ ডেফিনেটলি পারফেক্ট। আমার কথা কি বোঝা যাচ্ছে? And then using your protractor, you're going to complete the normal over here, because এই রেটা আঁকার জন্য তোমার তো নর্মাল আঁকতে পারার কথা। নর্মাল আঁকার সাথে তুমি এই রেটা আঁকতে পারবা? I was. So you are reverse engineering the figure. You know the property of the image? হ্যাঁ, বুঝলি? নো ম্যাটার তুমি যে ডট রাখতে সলিড তো ডাজন্ট ম্যাটার, বাট লাইট রে যেখানে রিচ করে নাই সেই জায়গাগুলোকে সলিড দিয়ে আঁকাটা ইউজুয়ালি রেকমেন্ডেড না। কারণ লাইট রে তো আলটিমেটলি মিরর পিছনে যাইতে পারবে না, লাইট আলটিমেটলি আসে কোথায়, আসতেছে মিরর সামনে থেকে রিফ্লেক্ট করে আবার মিরর সামনে ব্যাক করতেছে। সো উই শুডন্ট প্রিফারেবলি ড্র সলিড লাইনস অন লোকেশনস ওয়্যার লাইট রে অ্যাকচুয়ালি ডিড নট রিচ। ওটা করলে ভুল হয়, ঠিক আছে? এখানে তুমি দেখা পাচ্ছ একটা আর্ক একটা আর্ক, এটা গেল একটা লাইট রে। দেন ইউ ক্যান ড্র দ্য সেকেন্ড লাইট রে ইন দ্য সেম এক্সাক্ট মেকানিজম, জাস্ট চুজ এ র্যান্ডম ডিফারেন্ট পয়েন্ট অন দ্য মিরর
join these 2 points with a straight line, hold up your ruler across this point and this point, join this one with a dotted line, draw this one with a solid line, draw another normal over here, and now simply label this one with double angles and double angles. And that's it. This will always give you perfect figure. বুঝা যাচ্ছে কি? আমরা কি প্রপার্টিটা ইউজ করলাম? Geometry. The plane mirror image is always equal distance away from the mirror as the object. লিখেন, plane mirror image is always equal distance away from the mirror as the image. So as the object. Plane mirror image is always equal distance away from the mirror as the object. Plane mirror image is always equal distance away from the mirror as the object. Are easily possible? Both the plane mirror image and the object are equal distance away from the mirror. তুমি যদি আরো ইজিলি লিখতে লিখলে সমস্যা নাই, একবার লিখলে হচ্ছে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে the adjoining line. The adjoining line of image and object position cut the mirror at 90 degree. The adjoining line of image and object cut the mirror at 90 degree. টেকনিক বুঝা গেছে? মন থাকবে না? এটা ড্র করা লাগবে না, ভিডিও আছে, বাসা থেকে তোমার ভিডিও থেকে দেখলে ভুলে গেলে এখান থেকে আবার টেস্ট করে দেখো। ভিডিও আমি তোমাদের রেগুলার চ্যানেলে আপলোড করে দেবো, প্লেলিস্টে আপলোড করে দেবো। এই বন্ধ গেল হচ্ছে প্লেন মিরর ইমেজ আঁকা। Plane mirror images will always be virtual because light didn't reach there. They will always be upright vertically, but they will be laterally inverted. Laterally inverted মানে হচ্ছে কি? Left becomes right, right becomes left. ঠিক আছে? Plane mirror images will always be equal distance away from the mirror. Plane mirror images are always the same size as the object. মানে ম্যাগনিফিকেশনের ভ্যালু হচ্ছে 1. অবজেক্ট যত বড়, ইমেজ দেখতে কি হবে? ততটুকুই হবে। লাস্ট একটা প্রপার্টি হচ্ছে plane mirror images are less bright than the object itself. কারণ অবভিয়াসলি মিররে কিছু এনার্জি কি হবে? অ্যাবজর্ব হবে, রাইট? এই কারণে প্রপার্টি মনে রাখলে তোমরা অনেক এমসিকিউ সলভ করতে পারবা, অনেক সময় পরীক্ষাতে প্রপার্টিগুলো লিখতে আসে। ঠিক আছে, এগুলা নোটস থেকে পড়ে নিন। গেল। এরপরে আমাদের জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্লেন মিররের পরে আর কি আছে? প্লেন মিররের পরে চলে আসে হচ্ছে লেন্স, না ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশনটা পড়ানো দরকার। ওকে, ও প্রিজমের কালারফুল পার্টগুলো দেখায় নাই। প্রিজমের কালারফুলের পার্টটা কিরকম সেটা একটু দেখেন। প্রিজমের ফিগার প্রমাণ ভুল করে, ভুলটা কিরকম দেখাচ্ছি। Look over here. If you have a rectangular glass block and if you have a inclined light ray that falls over here, you are gonna have, let's say, the angle that falls over here, let's say এই অ্যাঙ্গেলটার নাম আমি দিলাম হচ্ছে x, is gonna bend closer to the normal. Let's say এই নর্মালের এই অ্যাঙ্গেলটার নাম দিলাম হচ্ছে আমি y, is gonna fall on the other side because this is a rectangular glass block. এই দুটো সারফেস পারফেক্টলি প্যারালাল, so which means এইখানে এই সারফেসের ইনসাইডে যে আমাদের যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল হবে, এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ভ্যালু কত হবে? এই ভ্যালুটা কত হওয়ার কথা? লুক এট, সো এই দুটো ইকুয়াল হওয়ার কথা, অল্টারনেট অ্যাঙ্গেলস। দেখতেছো? প্যারালাল লাইন্স ট্রান্সভার্সাল। সো এটা হবে ওয়াই। এখানে যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল ওয়াই হয়, তাহলে এই দিক বের হওয়ার সময় আমাদের আউটপুট অ্যাঙ্গেল কি হতে হবে? পারফেক্টলি এক্সই হতে হবে। তার মানে আলটিমেটলি ইফ ইউ ড্র দিস টু পার্ট, we can say that the incident ray and the output ray are supposed to become parallel to each other. এটা হচ্ছে রেক্টাঙ্গুলার গ্লাস ব্লকের জন্য। Because both the surfaces were parallel to each other, the input ray and output ray are also parallel to each other. It's as simple as that. However, if these two surfaces are not parallel to each other, তখন কি হবে? That is where the prism comes in. প্রিজমটা একটু আঁকি।
ট্রায়াঙ্গেল কোথায় তো? Let's consider this as a prism. I'm going to draw two normal first. নর্মাল গুলো কেন আগে আঁকতেছি এখনই বলবো। একটা সিঙ্গেল বিম আগে আঁকি। Let me draw this with maybe ash color. Let's say one light ray is gonna fall onto this prism at this angle. এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, তার মানে এটার অরিজিনাল ডিরেকশন ছিল কোন দিকে? এই বরাবর। This is not gonna be happening as it enters from air into glass. It's gonna bend closer to the normal. তাহলে এটা উপরের দিকে আঁকবো না নিচের দিকে আঁকবো? তো এটা আমার নিচের দিকে বেন্ড করার কথা না? Let's say it bends down and travels through this path and eventually falls exactly on this point. এটা হচ্ছে রিফ্রাকশন অ্যাঙ্গেল, ওকে? এখন এখানে এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এখন এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল থেকে যখন সে পড়তেছে, নাও ইট ইজ ট্রাইং টু গো ফ্রম গ্লাস ইনটু এয়ার, দেন ইটস গোনা বেন্ড অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। সো আমি কি এটাকে উপর দিকে বেন্ড করবো না নিচে দিকে বেন্ড করবো? নো, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল মানে হচ্ছে এটা থেকে আরো দূরে যাবে। অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল ইটস গোনা স্টিল বেন্ড ডাউনওয়ার্ডস, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট বিট। আমার কথা কি বুঝতেছেন? এই পার্টটা যাতে ভুল না হয়। আলটিমেটলি এটা হচ্ছে তোমার ইনপুট রে, এটা হচ্ছে তোমার আউটপুট রে। তুমি যদি এই দুইটা রেখে এক্সটেন্ড করে হচ্ছে একটা অ্যাঙ্গেল জেনারেট করো, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। অ্যাঙ্গেল অফ হোয়াট? যে অরিজিনালি আমাদের প্রিজমের জন্য আমাদের ল্যাটিনটা কতটুকু বেন্ড করছে, অরিজিনাল ডিরেকশন থেকে কতটুকু সরে গেছে। এই সিনারিওতে কিন্তু অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন জিরো, কারণ এই দুটো প্যারালাল লাইন, দুটো প্যারালাল লাইনের মাঝখানে কোনো অ্যাঙ্গেল নাই। অরিজিনাল লাইনটা যেদিকে ছিল, মানে আইডিয়াটা হচ্ছে সেরকম। হ্যাভ এ লুক ওভার হিয়ার, হ্যাভ এ লুক এট দ্য ডিরেকশন অফ for a rectangular glass block, this is the way the beam travels. Straight, inside glass, inside air. That's it. There's a slightly bent back. But what happens for instance, the prism is something like this. Inside air, in prism, in air. That's it. সো এটা যদি ভুল না, জাস্ট একটা নম্বর, তুমি যতগুলো ডিফারেন্ট কালারে আঁকো না তারা সবাই কি হবে? একইভাবে বেন্ড হবে, কিন্তু কারো বেন্ডের অ্যামাউন্টটা বেশি হবে, কারো বেন্ডের অ্যামাউন্টটা কি হবে? কম হবে। ভায়োলেট বেন্ডস মোর, red bends less because violet undergoes bigger amount of speed change. এই মানে এই জিনিসটা মানে কি আমি বুঝার বলতেছি। আচ্ছা, এটা ছিল একটা প্রাইমারি কনসেপ্ট। আচ্ছা, এখানে আসেন আমরা কালারফুল জিনিসপত্রগুলো নিয়ে আলাপ করি। লেটস ড্র ওয়ান মোর প্রিজম। আচ্ছা দেখেন, এইখান থেকে আমরা যদি হোয়াইট লাইট কেসেন, হোয়াইট লাইট তো আমি আঁকতে পারবো না, আমার এটা হচ্ছে হোয়াইট লাইট। হোয়াইট লাইট ইজ ফলোইং দিস ওয়ে। পরীক্ষায় তোমার এতটুকু ফিগার দেওয়া আছে, তোমাকে বলছে অন দ্য প্রিজম ড্র দ্য ডিফারেন্ট কালার্স দ্যাট দ্য হোয়াইট লাইট ব্রেক্স অ্যাপার্ট অ্যান্ড কন্টিনিউ দেম আউট অফ দ্য প্রিজম অন দ্য আদার সাইড। তোমাকে 7টা ডিফারেন্ট কালার রাখতে বলছে। নাও দ্য কোশ্চেন ইজ ডু ইউ হ্যাভ টু ড্র 7 ডিফারেন্ট রেজ? নো, ইউ টু ড্র অনলি 2। বাট ভুলটা কোথায় হয় সেটা আমি বলতেছি। এটুকু কোশ্চেনে দেওয়া আছে, তো আমি এটুকু একটু কপি করে রাখি বিকজ আই উড লাইক টু ইউজ দিস ফর দ্য টু শো দ্য এরর। দ্য কারেক্ট ফিগার শুড লুক লাইক দিস। এটা আমাদের অরিজিনাল ডিরেকশন না? তোমরা যে কাজটা করবা, এখানে পেন্সিল রাখবা। You're gonna put your pencil over here. I should use a different color. Say, I'm gonna use light green. You're gonna put your pencil over here. You put your ruler along this line. আমি জিনিসটা বোর্ডে দেখাই, আদারওয়াইজ জিনিসটা তোমরা বুঝবা না। You're gonna fold up your ruler like this. Put your pencil over here. Make sure your pencil will be up. Draw a line over here. Drag this. Then a little bit more. Draw a line over here. After you have made sure it is always been enough. That's your one pattern. Yes, sir. Come back again. Put your ruler around this line. Go over here. আগেরটা যতটুকু বেন্ড করছে ততটুকু বেশি বেন্ড। So this is going to interfere a bit lower voltage. আগেরটা যতটুকু বলছে আরেকটু বেশি বেন্ড করে। Don't go down. But both of the beams has to bend downwards. None of them can go up. So ultimately the ray is supposed to look something like this. একটা হচ্ছে এইদিকে গিয়ে এদিকে বেন্ড করছে, আরটা হচ্ছে এদিকে গিয়ে এদিকে বেন্ড করছে। এর মধ্যে যেটা বেশি বেন্ড করছে সেটা হচ্ছে ভায়োলেট, যেটা কম বেন্ড করছে হচ্ছে আর। তুমি এখানে
and don't forget to give arrows. আর কোশ্চেন যদি স্পেসিফিকলি বলে যে লেভেল অল দ্য কালার্স, তাহলে তোমাকে এখানে ভিভকিউ লিখলে হবে না, ভায়োলেট, ইন্ডিগো, কষ্ট করে সবগুলো কালারের নামই লিখতে হবে। সেই কাছে এখানে জাস্ট একটু বেশি বড় করে টানবা, যাতে করে এনাফ স্পেস থাকে 7টা নাম লেখার মতো। বুঝা যাচ্ছে? ভুলটা কোথায় হয় স্টুডেন্টরা? ভুলটা করা হচ্ছে এরকম, দে ট্রাই টু ড্র 7 different rays, they draw these 7 different rays with a increasingly gap pattern, and এখানে হচ্ছে যা ইচ্ছা তাই করে। বুঝছো কি সমস্যা হয়েছে? দুটো সেম না। This one is not, this one did not bend, this bend one bend. Sometimes they also draw some rays upward as well, কারণ এখানে 7টা আটাইতে পারে নাই। এখানে 7টা কি করতে পারে নাই? আটাইতে পারে নাই। সো 7টার বিম আটতে গিয়ে তারা কি করে, কিছু রেখে উপরে ছড়ায়, পরে কিছু আর নিচে পারে, তার তো আটাইতে হবে। বুঝছো কি বলছে? No beam is supposed to bend upwards, beams are supposed to only bend downwards. বাট দিস, অ্যান্ড এই সিনারিওতে এটা এখানে স্টেটমেন্টটা হচ্ছে এরকম, এটা একটু লিখেন বলতেছি। When white light passes through a prism, when white light passes through a prism, when white light passes through a prism, comma, violet bends more. Because the speed of violet light is lowest in the Vibgyor sequence. VIBGIY, Vibgyor. In the VIBGYY, in the Vibgyor sequence. Full stop. This happens at both surfaces. This happens at both surfaces, dash air into glass and glass into air. Therefore, you can red also slows down in glass. Red also slows down in glass. But by the smallest amount. But by the smallest amount. Because in glass, it has the highest speed. In glass, it has the highest speed in the Vibgyor sequence. It has the highest speed in the Vibgyor sequence. Where's it? Communication only physically do right. It also want to error calculate. Try to understand this part. আমাদের এয়ারে সবার স্পিড হচ্ছে 3 × 10⁸। এখানকার স্পিড কত হবে? 3.0 × 10⁸। এখানকার দুটোরই স্পিড কত? 3.0 × 10⁸। এই মিডিয়ামে দুটো স্পিড আলাদা, দুটোই স্লো হয়েছে। একটা বেশি স্লো হয়েছে, একটা কম স্লো হয়েছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস পার্ট। নান অফ দেম স্পিড আপ, দে বোথ স্লো ডাউন। ফর এক্সাম্পল, আই ক্যান রাইট দিস নাম্বার। মনে করো ভায়োলেটের স্পিড যদি লিখে হচ্ছে 2.4 × 10⁸, maybe red has a speed of 2.8 × 10⁸, and all of the other ones in between have in between values. বুঝা যাচ্ছে? সো যার স্পিড চেঞ্জ যত বেশি হবে, তার বেন্ড অ্যামাউন্টটা তত কি হবে? বেশি হবে। So violet undergone the biggest amount of speed change while entering, also while leaving. That's why it bent the most on both surfaces. বুঝা গেছে?
ডিফ্রাকশন আর লেন্স তোমাদেরকে নেক্সট ওয়েডনেসডেতে পড়াবো। তোমাদের পরীক্ষা হচ্ছে তারপরের সানডেতে, তারপরে স্যাটারডেতে। হ্যাঁ, পরের ওয়েডনেসডেতে আমি তোমাদেরকে ডিফ্রাকশন পড়াবো প্রপারলি এবং লেন্সের পুরো জিনিসটা পড়াবো। হোয়াট আই উড লাইক ইউ টু ডু, যতটুকু পড়াইছি এটুকুর মধ্যে তোমাদের যে প্র্যাকটিস ম্যাটেরিয়াল আছে সেগুলো ট্রাই করে প্রবলেম নিয়ে আসার জন্য, যে স্যার এইটা পাইনি, এটা একটু দেখাই দেন। সাউন্ড চ্যাপ্টার তো আরেক, সাউন্ড চ্যাপ্টারের দুটো এক্সপেরিমেন্ট আছে। আচ্ছা, সাউন্ডও পড়াবো, সাউন্ড পড়ানোর সময় হবে। উই ক্যান টেক হাফ অ্যান আওয়ার ইচ। ডিফ্রেকশনের জন্য হাফ অ্যান আওয়ার, সাউন্ডের জন্য হাফ অ্যান আওয়ার, লেন্সের জন্য হাফ অ্যান আওয়ার। অলরাইট, থ্যাংক ইউ পিপল, থ্যাংকস ফর ইউর পেশেন্স। আল্লাহ হাফেজ।